ক্লাসটা শুরু করে দেই। ওকে, আমরা নিবন্ধনের কোয়েশ্চেন অ্যানালাইসিস করে যেটা পেয়েছি, নিবন্ধনের কোয়েশ্চেনে ম্যাক্সিমাম কোয়েশ্চেন কিন্তু রিপিট হয়। রিপিটটা কিরকম হয় সেই বিষয়টা আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে বলে দিচ্ছি। লাইক হচ্ছে আপনি এই কোয়েশ্চেনটা সলভ করতেছেন, কোয়েশ্চেন কিভাবে রিপিট হয় সেটা আমি বলে দিচ্ছি। আপনি হয়তোবা এই কোয়েশ্চেনটা সলভ করতেছেন যে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, তার মানে এই যে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স যে টপিকসটা এসেছে, এটা টপিকসটা হয়েছে কিন্তু সেন্টেন্স কারেকশনের উপরে, এইটার টপিকসটা হবে কি সেন্টেন্স কারেকশন। সবাই একটু খেয়াল করবেন, সেন্টেন্স কারেকশন, ঠিক আছে, সেন্টেন্স কারেকশন থেকে এসেছে। নাও দ্য কোয়েশ্চেন ইজ, এই কোয়েশ্চেনটা যেহেতু হচ্ছে সেন্টেন্স কারেকশন টপিক্সের অন্তর্ভুক্ত, তার মানে ধরে নিতে হবে আপনার নট এই চারটা অপশনের দিকে তাকায় থাকা, আপনার তাকিয়ে থাকতে হবে সেন্টেন্স কারেকশনের টপিক্সের উপর, যাতে সেন্টেন্স কারেকশন থেকে আপনার যত ধরনের কোয়েশ্চেন হয় সবগুলো কোয়েশ্চেন আপনি পারেন, ঠিক আছে। আবার আমি আজকে এইটাও দেখাবো কিভাবে একটা কোয়েশ্চেনকে, আমি আজকে এই কোয়েশ্চেনটাকে মিনিমাম 20 মিনিটস আলোচনা করব, মিনিমাম 20 মিনিটস এই কোয়েশ্চেনটাকে নিয়ে আলোচনা করব। তাহলে আপনারা বুঝে যাবেন যে কোয়েশ্চেন কিভাবে পড়া লাগে। আর আজকের ক্লাসের পিডিএফ যারা পেতে চান, তারা একটু পিডিএফ লিখে কমেন্ট করুন। তার কারণটা হচ্ছে আজকের ক্লাস থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, এই জন্য এই ক্লাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি এই পুরো ক্লাসের পিডিএফটা আপনাদেরকে দিয়ে দেবো। যারা পিডিএফ লিখে কমেন্ট করবেন তাদেরকে মূলত হচ্ছে আমরা পিডিএফ গুলা দিব ইনশাল্লাহ। তো আমি যেই কথার মধ্যে ছিলাম, নিবন্ধনে বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করার বিষয়টা আপনি এইভাবে মাথায় নেবেন। আপনি যে কোয়েশ্চেনটা করতেছেন সেই কোয়েশ্চেনের স্টেমটাকে পড়বেন, চুজ দ্য কারেক্ট আনসার। তার মানে এটা 16তম নিবন্ধনে যে কলেজ পর্যায়ে, যে প্রভাষক যে কলেজ পর্যায়ে আমরা বলে থাকি, এখানে কিন্তু এসেছিল। এখন আমার প্রশ্নটা হচ্ছে, অনেকেই দেখতেছে এই কোয়েশ্চেনের আনসার লিখতেছেন হচ্ছে একের ডি লিখতেছেন। তাহলে আপনার আনসার একের ডি ঠিক আছে, আমি মেনে নিলাম, বাট দ্য কোয়েশ্চেন ইজ why not you are not answering these types of options? আপনি কেন হচ্ছে এই চারটা অপশনকে মধ্যে তিনটা অপশনকে কেন আপনি আনসার হিসেবে বিবেচনা করতেছেন না? এইটা হচ্ছে আপনার মেজর কাজ। আপনি চারটা অপশন হাতে নিয়েছেন, চারটা অপশনের মধ্যে একটাকে আপনি হচ্ছে কারেক্ট আনসার বলতেছেন, বাকিগুলো আপনি পড়তেছেন না, এই জায়গায় হচ্ছে আপনার ভুলটা হতে পারে পরবর্তী কোনো নিবন্ধনে এই কোয়েশ্চেনটাকে ঘুরিয়ে ফিরিয়ে দিবে। আজকে মূলত আমি এই পার্থক্যটা দেখাবো। এই পার্থক্য দিলে আপনারা বুঝতে পারবেন যে সমস্যাটা অ্যাকচুয়ালি কোথায় হয়েছে। আজকের ক্লাসের এই যে ডিফারেন্সটা আপনারা বুঝবেন যে কিভাবে পড়া লাগে, সেই ব্যাপারটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে আমি হচ্ছে মেইন আলোচনায় যাচ্ছি। শুধুমাত্র আপনাদেরকে একটা জিনিসই বলবো, সেটা হচ্ছে যে কোয়েশ্চেন পড়বেন, অ্যানালাইসিস করে পড়বেন। তাহলে অনেকেই আপনারা অ্যান্সার করেছেন ডি, হ্যাঁ আমি মেনে নিলাম ডি। এখন প্রশ্ন হচ্ছে, এই ডি কোয়েশ্চেন যে আনসারটা আপনি করলেন, এই চুজ দ্য কারেক্ট আনসার, আই নো হোয়াট ডাজ হি ওয়ান্ট, এটা একটা কোয়েশ্চেন ফরম্যাটে গিয়েছে। আই নো হোয়াট ডাজ হি ওয়ান্টস, একটা হচ্ছে আপনার এস যুক্ত আছে, আরেকটা এস যুক্ত নেই। তারপর হচ্ছে আই নো হোয়াট ডাজ হি ওয়ান্ট, এখানে হচ্ছে আপনার কোয়েশ্চেন মার্কটা নেই, এখানে হচ্ছে একটা কোয়েশ্চেন মার্ক নেই, এখানে হচ্ছে এস যুক্ত নেই, এখানে আবার এস যুক্ত আছে। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, আপনারা কেন হচ্ছে ডি নাম্বারটা আনসার করলেন, কেন হচ্ছে এ বি সি এই তিনটা আনসার করলেন না? এই জিনিসটা মূলত হচ্ছে আমরা আলোচনা করব। বুঝতে পেরেছেন? অর্থাৎ আপনার পরীক্ষার জন্য পড়াশোনার ধরনটা হবে অপশন টেস্ট প্যাটার্নে। অর্থাৎ আপনি যদি পড়াশোনার জন্য এই সিস্টেমটা বেছে নেন, যে সিস্টেমটা হচ্ছে এ বি সি কেন হলো না, ডি কেন হলো, তাহলেই কিন্তু আপনি বুঝে যাবেন। আমি শুধু আজকে আপনাদেরকে এই সূক্ষ্ম পার্থক্যটা এবং পড়াশোনার ধরনটা আপনার কি হবে সেটা বোঝানোর চেষ্টা করব। নিবন্ধনের কোয়েশ্চেন অ্যানালাইসিসটা কিভাবে করবেন। হ্যাঁ, 100% আপনাদের সাথে আমি বলবো এইটার কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি, বাট মাই কোয়েশ্চেন ইজ হোয়াই, কেন হচ্ছে এইটার আনসার ডি হবে সেটা নিয়ে আমরা আলোচনা করব। আপনাদেরকে ইংলিশের একটা সুন্দর টপিকস আজকে পড়াবো এই কোয়েশ্চেনের আলোকে। সেই টপিকসটা হচ্ছে এমবেডেড কোয়েশ্চেন। সেটার নামটা কি? এমবেডেড কোয়েশ্চেন। এখন এমবেডেড কোয়েশ্চেনটা আসলে কি, এবং হচ্ছে এমবেডেড কোয়েশ্চেনের সাথে ইন্টারোগেটিভের যে ডব্লিউএস কোয়েশ্চেনগুলো আমরা বলি, ডব্লিউএস কাদেরকে বলি? ডব্লিউএস মানে হচ্ছে যে সমস্ত ওয়ার্ড ডাব্লিউ এবং এইচ দিয়ে শুরু হয় এবং সেটা প্রশ্নবোধক, সেটাকে আমরা ডব্লিউএস ওয়ার্ড বলে থাকি। লাইক হচ্ছে আমরা এখান থেকে লিখতে পারি হোয়াট লিখতে পারি, তারপর হচ্ছে হুইচ লিখতে পারি, তারপর হচ্ছে আমরা হাউ লিখতে পারি, তারপর হচ্ছে আমরা ওয়ার লিখতে পারি,
wherever লিখতে পারি, as it is অনেক কিছু লিখতে পারি। ঠিক আছে, এখন এই আলোচনা থেকে প্রথম যে জিনিসটা ছিল না, এখানে হোয়াট হি ওয়ান্টস, এইটা আসলে কি? এটা একটা নাউন ক্লজ এবং এমবেডেড কোয়েশ্চেন প্যাটার্নে। এখন এমবেডেড কোয়েশ্চেন কখনো এই যে কোয়েশ্চেন স্ট্রাকচারে হয় না, এই জিনিসটাকে মাথায় ঢোকান। এমবেডেড কোয়েশ্চেন কখনো কোয়েশ্চেন স্ট্রাকচারে হয় না, ইটস এ স্টেটমেন্ট। কিন্তু ডব্লিউএস কোয়েশ্চেন অলওয়েজ কিভাবে হবে? প্রশ্নবোধক প্যাটার্নে হবে। সবাই কি বুঝতে পেরেছেন? এমবেডেড কোয়েশ্চেন অবশ্যই কি আকারে হবে? স্টেটমেন্ট আকারে হবে। সবাই একটু কমেন্টে লেখেন তো, এমবেডেড কোয়েশ্চেন ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট। এমবেডেড কোয়েশ্চেন ইটস নাথিং বাট এ নর্মাল স্টেটমেন্ট। এই জিনিসটা সবাই মাথায় রাখবেন। তাহলে ডাজ হি ওয়ান্ট, এটা কেন রং বলেন তো? এটা একটা কোয়েশ্চেন প্যাটার্ন। এই কোয়েশ্চেন প্যাটার্ন তো কখনো এমবেডেড কোয়েশ্চেন হতে পারে না। এই কোয়েশ্চেন প্যাটার্ন কখনো এমবেডেড কোয়েশ্চেন হতে পারে না। তারপর দেখেন হি ওয়ান্টস, এইটা কেন আমরা দিয়েছি? দিয়েছি হচ্ছে এই কারণে, এটা কারেক্ট ফরম্যাট। আপনারা সবসময় মাথায় রাখবেন, এমবেডেড কোয়েশ্চেন এটা শুধুমাত্র একটা নর্মাল স্টেটমেন্ট, আর ডব্লিউএস কোয়েশ্চেন যেটাকে আমরা বলি সেটা হচ্ছে আসলে সরাসরি ইন্টারোগেটিভ ফরম্যাটে আসে। ঠিক আছে, আমি কিন্তু বারবার বলেছি আপনাদেরকে, একটা কোয়েশ্চেন নিয়ে কিভাবে বিস্তর সময় আলোচনা করা যায় এবং একটা কোয়েশ্চেন নিয়ে কিভাবে লম্বা সময় পড়াশোনা করা যায়, এটা যদি আপনি করতে পারেন তাহলে আপনি গেইনার হবেন, অর্থাৎ আপনি অ্যানালাইসিস করে পড়তেছেন। ঠিক আছে, আচ্ছা, একজন বলেছেন স্যার আপনার নাম্বারটা দিবেন। আসলে আমার নাম্বারটা তো এইভাবে দেওয়া যাবে না। আপনার কোনো প্রশ্ন থাকলে আমাদের পেজে ইনবক্স করতে পারেন। ওকে, তাহলে দেখেন স্ট্রাকচারটা কি? ডব্লিউএস ওয়ার্ড, দেন হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব। এইটা যদি হয় তখন হচ্ছে নর্মাল স্টেটমেন্ট অর্ডার হয়ে যায়। অর্থাৎ কোন সেন্টেন্সে যদি আপনি প্রথমত দেখেন ডব্লিউএস ওয়ার্ডগুলো আছে, আমি যেটা বলতেছিলাম, ডব্লিউএস ওয়ার্ড মানে হচ্ছে হোয়াট, হুইচ, হাউ, হোয়ারএভার, এইগুলো যদি থাকে, অর্থাৎ যে সমস্ত প্রশ্নবোধক ওয়ার্ড যেগুলা ডব্লিউ এবং এইচ দিয়ে শুরু হয় ওইগুলোকে বলা হয় ডব্লিউএস ওয়ার্ড। এবং স্ট্রাকচারটা যদি ঠিক এরকম হয়, ডব্লিউএস ওয়ার্ডের ঠিক পরপরই থাকবে হচ্ছে সাবজেক্ট, দেন হচ্ছে ভার্ব আসবে। বুঝতে পেরেছেন? এখন দেখেন ডাজ হি ওয়ান্টস, এটার আগে কিন্তু একটা আমাদের ভার্ব চলে আসছে। ডাজ নরমালি হচ্ছে আপনার হি এর সাথে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ফরম্যাটে ছিল, এই জন্য হচ্ছে এস বাই এস যুক্ত হয়েছে। সবাই কি বুঝতে পেরেছেন? এই জন্যই কিন্তু হয়েছে। তাহলে কে আর সুজন ভাই খুব সুন্দর করে লিখেছেন, এমবেডেড কোয়েশ্চেন মানে হচ্ছে আগে সাবজেক্ট পরে ভার্ব 100%। কিন্তু তার চেয়ে বড় কথা, মাথার মধ্যে এটা ঢুকাবেন, এমবেডেড কোয়েশ্চেনে হচ্ছে আগে সাবজেক্ট পরে ভার্ব, তার চেয়ে বড় কথা হচ্ছে ইটস নাথিং বাট এ নর্মাল স্টেটমেন্ট। এখানে হচ্ছে নর্মাল স্টেটমেন্ট আকারে আসবে। তাহলে আমি এক্সাম্পল দিচ্ছি, আই নো হোয়াট হি ওয়ান্টস, আবার আই নো হোয়াট ডাজ হি ওয়ান্ট। এবার কি বুঝতে পেরেছেন কোনটা নর্মাল স্টেটমেন্ট হিসেবে যাচ্ছে? ডেফিনেটলি হচ্ছে প্রথমটা আমাদের স্ট্রাকচারের সাথে মিলতেছে। ফার্স্ট অফ অল হচ্ছে ডব্লিউএস ওয়ার্ড, দেন হচ্ছে সাবজেক্ট, এন্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ ভার্ব, এন্ড দ্য লাস্ট ওয়ান ইজ, অবশ্যই এটা কি হয়ে যাবে? নর্মাল স্টেটমেন্ট হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা সবাই একটু কমেন্টে লেখেন তো, এমবেডেড কোয়েশ্চেন ইকুইভ্যালেন্ট নর্মাল স্টেটমেন্ট। আমিনা বেগম লিখেছে। এখন দেখেন, আপনারা যেহেতু আমার সাথে হচ্ছে অনলাইন ক্লাসে জয়েন করেছেন, অনেকেই হচ্ছে ডিভাইসের সাথে আছেন, আপনি যদি একবার আমার সাথে ইন্টারাকশন করেন, এমবেডেড কোয়েশ্চেন সমান সমান নর্মাল স্টেটমেন্ট একটু যদি খালি লেখেন, তাহলে কিন্তু আপনার পড়াটা হয়ে গেল। তাহলে ডেফিনেটলি আপনার পড়াটা হয়ে গেল, কারণ আপনি আমার সাথে কি কিসে আছেন? অ্যাক্টিভিটিসে হচ্ছে অংশগ্রহণ করেছেন। আপনি যদি আমার সাথে অ্যাক্টিভিটিসে অংশগ্রহণ না করেন, তাহলে এজ ইট ইজ এই ক্লাসটা শুধু দেখা হবে, আপনার পড়া হবে না। হ্যাঁ, তাহলে আপনারা একটু অবশ্যই কমেন্টে লেখেন এমবেডেড কোয়েশ্চেন মানে হচ্ছে নর্মাল স্টেটমেন্ট। এবার আসেন, কেন বাকি অপশনগুলো ভুল হয়েছে? আমাদের কোয়েশ্চেন কিন্তু একটাই, আমরা এখনো দুইটা কোয়েশ্চেনও পড়ি নাই, আমরা একটা কোয়েশ্চেনে পড়েছি। কেন হচ্ছে বাকি যে অপশনগুলো ছিল এই অপশনগুলো ভুল হয়েছে? যেমন দেখেন, এখানে বাকি অপশনগুলোর মধ্যে আমি কিছু জিনিস আপনাদেরকে একটু ধরিয়ে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে যে এই যে সেন্টেন্সটা, আই নো হোয়াট হি ওয়ান্টস, এটা আমি যেটা বলেছিলাম সেটা তো অবশ্যই প্রথমে হচ্ছে ডব্লিউএস ওয়ার্ড, দেন হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব। তার মানে এই প্যাটার্নের সাথে আমাদের হয়ে গেল, আর এটার সাথে আমরা একমত হতে পারি নাই। এখন এ নাম্বার অপশনটা কি ছিল? আমাদের কারেক্ট আনসার হয়েছে কিন্তু ডি নাম্বার। ডি নাম্বার হচ্ছে কারেক্ট আনসার, বাট এ বলেন, বি বলেন, সি বলেন, একটাও কিছু কারেক্ট আনসার হয় নাই। এই তো দেখেন সুন্দর করে লিখতেছেন, জান্নাতুল ফেরদৌস এমবেডেড কোয়েশ্চেন মানে হচ্ছে নর্মাল স্টেটমেন্ট, তার মানে আপনার একবার পড়া হয়ে গেল। রেহান ভাই বলেছেন এমবেডেড কোয়েশ্চেন মানে নর্মাল স্টেটমেন্ট, পড়া হয়ে গেল। বইয়ের গ্রান এমবেডেড কোয়েশ্চেন মানে হচ্ছে নর্মাল স্টেটমেন্ট, পড়া হয়ে গেল। এই যে আমি এতবার বলতেছি আপনারা লিখতেছেন,
তার মানে আপনাদের পড়া হয়ে যাচ্ছে। সেলিন আক্তার এমবেডেড কোশ্চেন মানে হচ্ছে নর্মাল স্টেটমেন্ট, এমবেডেড কোশ্চেন মানে হচ্ছে নর্মাল স্টেটমেন্ট। অর্থাৎ এমবেডেড কোশ্চেন যেটা হবে সেই কোশ্চেনটা, সেই সেন্টেন্সটা দেখলে আপনার কাছে স্রেফ এটাকে নর্মাল একটা কথাবার্তা মনে হবে, ঠিক আছে? কিন্তু এটাকে দেখলে কিন্তু আমার নর্মাল কথাবার্তা মনে হয় না। তাহলে এ নাম্বার কেন হলো না দেখেন, হোয়াট ডাজ হি ওয়ান্ট, এটার মধ্যে আমাদের ওই স্ট্রাকচারটা কি হয়েছে, ডব্লিউএইচ দেন হচ্ছে সাবজেক্ট তারপর হচ্ছে ভার্ব, একটু মিলান তো হয়েছে কিনা? হয়নি, কারণ এখানে একে তো প্রশ্নবোধক চিহ্ন দেয়া ছিল, প্রশ্নবোধক চিহ্ন দেয়া ছিল, বাট সি নাম্বারে কিন্তু আসলে প্রশ্নবোধক চিহ্ন দেয়া ছিল না। তাহলে দেখেন প্রথমটা আসলে কোয়েশ্চেন ফর্মে আছে, দ্যাটস ওয়াই এটা কারেক্ট আনসার হবে না। 2 নাম্বারটা হচ্ছে ওয়ান্টস আর হচ্ছে ডাস, এটা নিয়ে ঝামেলা, কারণ এখানে তো দুইটা ইরর, ডাবল ইরর। বি নাম্বার যে অপশনটা, এই বি নাম্বার অপশন হচ্ছে দুইটা ভুল, ডাবল ইরর, আমরা যেটাকে বলি হচ্ছে রিডান্ডেন্সি, ঠিক আছে? সি নাম্বারে কিন্তু আসলে সেম মিস্টেক করেছে, মানে অপশনে যে দেখেন সি নাম্বারটাও কিন্তু সেম মিস্টেক। তাহলে আমরা এতক্ষণ ধরে যে পড়াশোনা করলাম সেটা হচ্ছে এমবেডেড কোশ্চেন কিভাবে হতে পারে, নর্মাল যে স্টেটমেন্ট প্যাটার্ন থাকবে। অনেকেই যেটা বলতেছেন আগে সাবজেক্ট পরে ভার্ব পরে কোশ্চেন, তারপর হচ্ছে আগে ওয়ার্ড পরে সাবজেক্ট পরে কোশ্চেন, সবকিছু ছাপিয়ে আপনার মাথার মধ্যে শুধু এটা রাখবেন, এমবেডেড কোশ্চেনটা হবে কোন সিস্টেমে, নর্মাল স্টেটমেন্ট হিসেবে রাখবে। কারণ হচ্ছে কোশ্চেনটা পড়লে, সেন্টেন্সটা পড়লে আপনি বুঝতে পারবেন এটা, হ্যাঁ। আর এটা নর্মালি হচ্ছে একটা রুলস এর মধ্যে পড়বে, হ্যাঁ। আচ্ছা, এবার আসেন আমরা এখান থেকে একটু আপনাদেরকে বুঝিয়ে দিই যে ডিরেক্ট কোশ্চেন যদি হয়, এইটা তো আসলে আমরা কি বলি বলেন তো, ডিরেক্ট কোশ্চেন যদি হয় তখন সেটাকে আমরা ইনভার্সনের প্যাটার্নে ফেলে দিই। আর যদি ইনডিরেক্ট অথবা নাউন ক্লজ আকারে থাকে তখন কিন্তু কখনো কোনো ইনভার্সন হয় না। এই জিনিসটা কিন্তু অনেকের কাছে কঠিন লাগতে পারে, এটা কিন্তু আপনারা একটু মনে রাখবেন। আর আমি মাঝখানে বলে দিই, যারা হচ্ছে আজকের ক্লাসের পিডিএফটা চাইবেন তারা একটু পিডিএফ লিখে কমেন্ট করবেন। আজকের ক্লাসটা যারা নিতে চাচ্ছেন এই ক্লাসের স্লাইডটুকু, তারা একটু পিডিএফ লিখে কমেন্ট করবেন, তাহলেই হচ্ছে। ওকে, তাহলে ডিরেক্ট কথা হচ্ছে এটা, হোয়াট ডাজ হি ওয়ান্ট, আর ইনডিরেক্ট কথা হচ্ছে আই নো হোয়াট হি ওয়ান্টস, আমি জানি সে কি চায়, মানে ইনডিরেক্টলি বলা। আর ডিরেক্টলি মানে হচ্ছে হোয়াট ডাজ হি ওয়ান্ট, সে কি চায়, বুঝতে পেরেছেন? এরকম আর কি। তাহলে আমাদের একটা কোশ্চেনে আমরা এখন আলোচনা করতেছিলাম, সেটা হচ্ছে এমবেডেড কোশ্চেন, যেটা আমাদের প্রথম কোশ্চেনের অ্যান্সারটা ডি নাম্বারে ছিল। আপনারা কি বুঝতে পেরেছেন? অনেকেই আমার সাথে অ্যাক্টিভিটিসে অংশগ্রহণ করেছিলেন, অর্থাৎ এমবেডেড কোশ্চেন মানে হচ্ছে নর্মাল স্টেটমেন্ট, আর স্ট্রাকচারটাও বলেছি। আর এখন হচ্ছে বলবো আসলে পার্থক্যগুলো। একবার একটা জিনিস দেখেন, এই জিনিসটা একটু দেখেন, অ্যাসার্টিভ সেন্টেন্স মূলত কি বলেন তো? যেই বাক্যে নর্মালি হচ্ছে আমরা কোনো বিবৃতি দেই। এইবার আপনাদের 100% ক্লিয়ার হয়ে যাবে, যদিও ক্লিয়ার হয়ে গেছে, তারপরে 100% ক্লিয়ার হয়ে যাবে। নর্মালি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স দ্বারা আসলে বর্ণনামূলক বাক্য বোঝায়। কি বোঝায় ভাই? বর্ণনামূলক বাক্য, অর্থাৎ যেই বাক্য আপনি দেখলে আপনার কাছে মনে হবে এটা শুধুমাত্র একটা স্টেটমেন্ট, অর্থাৎ কেউ একজন কোনো কথা বলেছে, এটা ছাড়া আর কিছুই মনে হবে না। তাহলে এই সেন্টেন্স দিকে একটু তাকান, এই সেন্টেন্সের দিকে একটু তাকান, তাহলে আপনার মাথাটা একদম ক্লিয়ার হয়ে যাবে যে আই নো, আমি জানি, হোয়াট হি ওয়ান্টস, আমি জানি সে কি চায়, আমি জানি সে কি চায়। তার মানে এটা শুনেই মনে হচ্ছে এটা একটা স্টেটমেন্ট। তাহলে কোনো প্রশ্ন থাকবে না, অনলি স্টেটমেন্ট থাকবে, অর্থাৎ তথ্যটা থাকবে, বক্তব্যটা থাকবে। এই স্টেটমেন্ট মানেই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই না? এই স্টেটমেন্ট মানেই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। আপনি যদি এমবেডেড কোশ্চেনের ফরম্যাটে বলেন, অ্যাসার্টিভের ফরম্যাটে বলেন, দুটো কিন্তু সেম হচ্ছে। এমবেডেড কোশ্চেন মানেই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো আচরণ করবে, কারণ অ্যাসার্টিভ সেন্টেন্সেও কিন্তু আমরা জেনেছি এটা কি হবে। সেন্টেন্স তো হচ্ছে প্রথমত অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি 5 প্রকার, তারপর আবার হচ্ছে আমরা কি জানি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এখানেও কিন্তু আবার 3 প্রকার আছে। তাহলে আমরা সবভাবেই পড়াশোনা করব। কোশ্চেন আপনি একটা পড়তে পারেন, ডাজন্ট ম্যাটার, কিন্তু আপনার পড়তে হবে কিভাবে, অ্যানালিসিস করে করে পড়তে হবে, যেই পড়াটা আপনার অ্যাকচুয়ালি কাজে লাগবে। ওকে, তাহলে আমরা এতক্ষণে দুইটা জিনিস জেনে ফেললাম। এক তো হচ্ছে এমবেডেড কোশ্চেন, নর্মাল স্টেটমেন্ট এবং স্ট্রাকচারও বললাম, তারপর এটাও বললাম এমবেডেড কোশ্চেনের সাথে মিলটা পাবেন কোন সেন্টেন্সের, অ্যাসার্টিভ সেন্টেন্সের মিলটা কিন্তু পাবেন। এইটা একটু দেখেন, ইন্টারোগেটিভ, ডব্লিউএইচ আর এমবেডেড কোশ্চেন, এই যে জায়গাটা আমি বললাম, ইন্টারোগেটিভ মানে কি প্রশ্নবোধক না, আর এমবেডেড কোশ্চেন, এই দুইটার পার্থক্য আপনারা একটু বলেন, আমাকে একটু কমেন্টে জানান তো, যে এই যে ইন্টারোগেটিভ ডব্লিউএইচ আর এমবেডেড কোশ্চেন, দুই জায়গায় কিন্তু আমরা ডব্লিউএইচ পাচ্ছি। এমবেডেড কোশ্চেনে কিন্তু কি পাচ্ছি, ডব্লিউএইচ পাচ্ছি,
আর ইন্টারোগেটিভেও কিন্তু ডব্লিউএস পাচ্ছি। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দেম? তাদের মধ্যে পার্থক্য কি এটা আমাকে একটু বলেন। আচ্ছা, আমি একটু কিছু আইডির নাম বলি যারা হচ্ছে নিয়মিত আমাদের ক্লাস দেখে থাকেন। কেয়ার সুজন ভাই, আপনি একটু আমাকে অ্যান্সারটা দেন যে ইন্টারোগেটিভ ডব্লিউএস আর এমবেডেড যে ডব্লিউএস এর পার্থক্য কি, এটা একটু আমাকে বলবেন। স্যার আজকের ক্লাসে কি পিডিএফ হবে? হ্যাঁ, 100% পিডিএফ হবে। পিডিএফ পেতে চাইলে একটু পিডিএফ লিখবেন। যারা আজকের ক্লাসে পিডিএফ পেতে চান তারা একটু পিডিএফ লিখবেন, কারণ আপনি যদি পিডিএফ না লেখেন তাহলে আমি বুঝবো না আপনি পিডিএফ চাচ্ছেন কিনা। আজকের ক্লাসের যারা পিডিএফ চাচ্ছেন তারা একটু পিডিএফ লিখবেন, কারণ পিডিএফ না লিখলে তো আমরা বুঝতে পারবো না। ওকে, তাহলে আমরা একটু কনফিউশনটা একটু কিল করার চেষ্টা করি যে এইখান থেকে এমবেডেডের যে স্ট্রাকচার এটার সাথে ইন্টারোগেটিভের ডব্লিউএস এর যে পার্থক্যটা, এই পার্থক্যটা নিয়ে আজকে আলোচনা করব। যারা যারা এখানে আছেন এবং পরবর্তীতে যারা ভিডিওটা দেখবেন, আমি নিঃসন্দেহে বলে দিতে পারি এখান থেকে আপনারা ইন্টারেস্টিং কিছু শিখতে পারবেন। তাই আজকের ক্লাসের যে প্রথম কনফিউশন কিলারটা হবে, সেই কনফিউশন কিলারটা হবে মূলত এমবেডেডের ডব্লিউএস আর হচ্ছে ইন্টারোগেটিভের ডব্লিউএস। তাহলে আমরা একটু দেখি এমবেডেডের ডব্লিউএস আর ইন্টারোগেটিভের ডব্লিউএস এর জিনিসটা কি, একটু আপনারা একটু মনোযোগ দেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। প্রত্যেকটা কোয়েশ্চেন আবারও রিমাইন্ড করি, আমরা কিন্তু একটা কোয়েশ্চেন আলোচনা করছি কেবলমাত্র, আর অনেকগুলো কোয়েশ্চেন আলোচনা করব। শুধু আমি বোঝানোর চেষ্টা করতেছি, আপনি যখন একটা কোয়েশ্চেন সলভ করবেন সেই কোয়েশ্চেনের সাথে কিন্তু এ বি সি ডি চারটা অপশন, কোনটা কারেক্ট আনসার, কোনটা হইলো না, কেন হইলো না, কিভাবে হইতো, একটু অ্যানালাইসিস করে পড়লে কিন্তু আমরা এই পড়াটা কাজে লাগবে। আর যদি সেফ আপনি গো থ্রু করেন, মানে ফার্স্ট কোয়েশ্চেন, দেন সেকেন্ড কোয়েশ্চেন, থার্ড কোয়েশ্চেন এন্ড দ্য লাস্ট ওয়ান, এরকম যদি করেন তাহলে কিন্তু আপনার পড়াশোনাটা ইফেক্টিভ হবে না, কারণ এইভাবে পড়লে আপনি নিশ্চিতভাবে পারবেন না। স্যার রেগুলার কি ফ্রি ক্লাসটা হবে কিনা কাইন্ডলি জানাবেন। হ্যাঁ, 100% রেগুলার ফ্রি ক্লাস পাবেন, কোনো সমস্যা নাই। আর প্রতিদিন মাগরিবের নামাজের পর, এশার নামাজের পর আমাদের পেজে আসবেন, ইনশাল্লাহ পাবেন। আসসালামু আলাইকুম স্যার, সমাজসেবার কি কোনো কোর্স চালু করেছেন? হ্যাঁ, 100% সমাজসেবার কোর্স আছে। মনোয়ার হোসেন ভাই, সমাজসেবার কোর্স আছে। আপনি মানে সমাজসেবার কোর্সে যদি ভর্তি হতে চান আমাদের পেজ ইনবক্স করবেন, অথবা হচ্ছে আপনি একটু কষ্ট করে কি করেন, জিএস লেখেন। হ্যাঁ, আর যারা পিডিএফ নিতে চান তারা একটু পিডিএফ লিখে কমেন্ট করবেন। যারা পিডিএফ নিতে চান তারা একটু পিডিএফ লিখে কমেন্ট করবেন। ওকে, ইন্টারোগেটিভ ডব্লিউএস কোয়েশ্চেন, অর্থাৎ ইন্টারোগেটিভ মানে কি এটা একটু বলেন আমাদেরকে। প্রশ্নবোধক মানে কি বলেন তো? যেটা দ্বারা প্রশ্ন করা হয়। আমি কিন্তু বলেই দিয়েছি যে যেটা দ্বারা প্রশ্ন করা হয় সেটা হচ্ছে ইন্টারোগেটিভ। কিন্তু এমবেডেড কোয়েশ্চেন, এটা তো আমার কাছে কখনোই মনে হয় নাই যে ইন্টারোগেটিভ যদি প্রশ্ন করা হয় এমবেডেড কি। বুঝতে পেরেছেন? মানে বিষয়টা এরকম না অনেকটা, যে ইন্টারোগেটিভ তো প্রশ্ন করা হয়, তাহলে স্যার আবার এমবেডেড কোয়েশ্চেনের সাথে এটা মিলাচ্ছে কেন? আমি মিলাচ্ছি না মোটেও, এটা হচ্ছে দুটার মধ্যে পার্থক্য আমি আপনাদেরকে দেখাচ্ছি। একটু পার্থক্যটা খেয়াল করেন। যে প্রশ্ন ডব্লিউএস ওয়ার্ড, দ্যাট মিনস হচ্ছে হোয়াট, হোয়াই, ওয়েন, ওয়ার, হাউ, এই যে আমরা এই ওয়ার্ডগুলাকে বলি ডব্লিউএস ওয়ার্ড, যেগুলা দ্বারা, এই জিনিসগুলা দ্বারা সরাসরি কোয়েশ্চেন করা বোঝাবে, প্রশ্ন করা বোঝাবে, এটাকে আমরা ইন্টারোগেটিভ ডব্লিউএস বলবো। সবাইকে ক্লিয়ার? আমি আবারও বলি, ইন্টারোগেটিভ ডব্লিউএস মানে হচ্ছে যে সমস্ত ডব্লিউএস দ্বারা সরাসরি প্রশ্ন করা বোঝাবে। কি বোঝাবে? সরাসরি প্রশ্ন করা বোঝাবে, সরাসরি প্রশ্ন থাকবে। বাট এমবেডেড কোয়েশ্চেন যেটা, সেটা দ্বারা আসলে প্রশ্ন করার মতো কিছুই বোঝাবে না, এটা দ্বারা বোঝাবে হচ্ছে স্টেটমেন্টের মতো, মানে কেমন যেন কিছু একটা বললো এটা মনে হবে। আচ্ছা, একটু এক্সাম্পলটা দেখেন। যেটা দ্বারা হচ্ছে ইন্টারোগেটিভের ডব্লিউএস, ডব্লিউএস এর পরে 100% একটা অক্সিলারি ভার্ব থাকবে, দেন সাবজেক্ট, দেন এগেইন আরেকটা ভার্ব থাকবে। একটু লক্ষ্য করুন, হোয়াট আর, ডব্লিউএস মানে হচ্ছে হোয়াট, অক্সিলারি ভার্ব মানে হচ্ছে আর, সাবজেক্ট মানে হচ্ছে ইউ, এন্ড দ্য লাস্ট ওয়ান হচ্ছে ডুইং, এগেইন আরেকটা ভার্বের প্যাটার্ন। সবাইকে বুঝতে পেরেছেন? তাহলে ইন্টারোগেটিভের ডব্লিউএস আর এমবেডেডের ডব্লিউএস এর পার্থক্যটা কি? দুটোর মধ্যে অনেক পার্থক্য। আমাদের স্ট্রাকচারটা যখন থাকবে ইন্টারোগেটিভের ডব্লিউএস, তখন প্যাটার্নটা ঠিক এরকম দেখতে হবে। ফার্স্ট অফ অল হচ্ছে আপনার ডব্লিউএস, দেন হচ্ছে অক্সিলারি, তারপর হচ্ছে সাবজেক্ট, এন্ড দ্য লাস্ট ওয়ান হচ্ছে ভার্ব। ঠিক আছে? এখন এক্সাম্পলের দিকে আপনি তাকান। প্রথমে হচ্ছে ওয়্যার ডু ইউ লিভ, রাইট? ওয়্যার হচ্ছে ডব্লিউএস ওয়ার্ড, ডু হচ্ছে অক্সিলারি ভার্ব, এন্ড ইউ হচ্ছে আপনাদের সাবজেক্ট, এন্ড দ্য লাস্ট ওয়ান লিভ হচ্ছে ভার্ব। তাই বেস ভার্ব আমরা লিভকে ধরে নিতে পারি। তাহলে দেখেন, ইন্টারোগেটিভের ডব্লিউএস আর এমবেডেডের ডব্লিউএস হিউজ ডিফারেন্স। এই ক্লাসের
এত গুরুত্বপূর্ণ অংশ আপনারা যদি পিডিএফ চান তাহলে কিন্তু অবশ্যই পিডিএফ লিখবেন, কারণ এক একটা ক্লাস কিন্তু মানে অনেক সময় দিয়ে অনেক অ্যানালাইসিস করে কিন্তু করা লাগে, ঠিক আছে। আর আমি যেটা বরাবরই বলবো সেটা হচ্ছে একজন বলছে রাসেল আহমেদ বন্ধু, বুঝতে পারছি কে আর সুজন ভাই, হ্যাঁ বন্ধু বন্ধুকে মেনশন করেছেন। আচ্ছা, এখন থেকে আপনারা কিন্তু স্টুডেন্টকে পড়াতেও পারবেন যে ইন্টারোগেটিভ ডব্লিউএস আর এমবেডেড ডব্লিউএস এর পার্থক্য কি। ইন্টারোগেটিভ ডব্লিউএস এর প্যাটার্ন কিন্তু এরকম থাকবে, ডব্লিউএস অক্সিলারি ভার্ব, দেন দ্য সাবজেক্ট এন্ড দ্য লাস্ট ওয়ান ইজ ভার্ব। অর্থাৎ এখানে একটা অক্সিলারি ভার্ব থাকবে আর একটা মেইন ভার্ব অথবা ইউনিটিভস অফ ভার্বের প্যাটার্নে আসবে, ঠিক আছে। আর ভার্বেরও কিন্তু অনেক প্রকার আছে। এবার দেখেন, হোয়াই ডিড হি কাম, একটু লক্ষ্য করেন, হোয়াই ডিড হি কাম, তাহলে হোয়াই হচ্ছে আমাদের একটা কি ডব্লিউএস ওয়ার্ড, ডিড হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব, হি হচ্ছে সাবজেক্ট, হি হচ্ছে কি সাবজেক্ট, এন্ড দ্য লাস্ট ওয়ান ইজ ভার্ব, লাস্ট ওয়ান ইজ ভার্ব। কাজে আমাদের আর বুঝতে বাকি নাই সম্ভবত। তারপরেও আমি আপনাদেরকে বিস্তর একটা পার্থক্য দেখাবো, পার্থক্যটাকে খেয়াল করবেন। আচ্ছা, এইবার আসেন, আপনাদের যে জায়গাটায় সমস্যা হবে, একটি প্রশ্ন যখন অন্য একটি বাক্যের ভিতরে থাকে, এমবেডেডের ক্ষেত্রে কি হচ্ছে, আমি তো আসলে মানে ডব্লিউএস এর যে ব্যাপারটা সেটা তো বলেছি, এখন ডব্লিউএস এর ব্যাপারটা তো বলেছি। এখন দেখেন, একটি প্রশ্ন যখন অন্য একটি বাক্যের ভিতরে থাকে তখন সেটি হচ্ছে এমবেডেড কোয়েশ্চেন। যেমন আই নো, আমি জানি, হোয়াট হি ওয়ান্টস, ঠিক আছে। একটি প্রশ্ন যখন আমি যদি বলি আই নো, আমি জানি, হ্যাঁ তাহলে কি জানেন আপনি, হোয়াট হি ওয়ান্টস, সে কি চায়। বুঝতে কি পেরেছেন? মানে একটা বাক্যে যখন একটা প্রশ্ন আরেকটা প্রশ্নের ভিতরে থাকবে তখন সরাসরি এটা আর প্রশ্ন থাকে না, এটা কিন্তু স্টেটমেন্ট হয়ে যায়। বুঝতে পেরেছেন? একটা প্রশ্ন যখন আরেকটা প্রশ্নের ভিতরে থাকে তখন সরাসরি কিন্তু এটা আসলে প্রশ্ন থাকে না, তখন এটা স্টেটমেন্ট হয়ে যায়। বুঝতে পেরেছেন? আচ্ছা স্যার, দিস ক্লাস ইজ এক্সিলেন্ট, থ্যাংক ইউ সো মাচ স্যার, আপনাকে ইউ আর মোস্ট ওয়েলকাম। থ্যাংক ইউ কামাল ভাই, অসংখ্য ধন্যবাদ। আমি আজকে শুরুতে আপনাদেরকে বলেছি আমি নিবন্ধনের কোশ্চেনে পড়াবো, কিন্তু একটা প্রশ্ন দিয়ে দেখাবো মিনিমাম 20 মিনিট আলোচনা করে যে আসলে কিভাবে পড়াশোনা করা লাগে। আমি প্রথমে আসলে কোশ্চেনটা কি করেছিলাম আপনাদেরকে বলেন তো, আমি একটু দেখাই আপনাদেরকে। আমাদের কোশ্চেন কিন্তু আসলে এইটা ছিল। কোশ্চেন কি ছিল? কোশ্চেন ছিল একেবারে প্রথমে একটা কোশ্চেন ছিল, যে কোশ্চেনে 4টা আনসার ছিল, তাই না? 4টা আনসারের মধ্যে সঠিক আনসার ছিল হচ্ছে একটা। বুঝতে পেরেছেন? এখন সঠিক আনসার যে একটা ছিল এই যে এটার মধ্যে আমরা মূলত হচ্ছে চুজ দ্য কারেক্ট আনসার, এই তিনটাকে হচ্ছে বাদ দিয়েছি, আমরা ডি নাম্বারটাকে লিখেছি, তাই না? এই জিনিসটা নিয়ে আমরা এতক্ষণ ধরে আলোচনা করতেছি, এমবেডেড কোশ্চেন এবং হচ্ছে ডব্লিউএস কোশ্চেনের পার্থক্য। কারণ এটা আমার কাছে মনে হয়েছে রিপিটেডলি স্টুডেন্টরা ভুল করবে এবং তাদের কাছে এই কোশ্চেনগুলা অ্যানালাইসিস করে না পড়ার কারণে বলে স্যার কেমন প্রশ্ন আসছে আমি তো বুঝতে পারলাম না। ঠিক আছে, কেমন প্রশ্ন বুঝতে পারলাম না। হ্যাঁ, একটা একটা পড়াবো, ডিটেলস আলোচনা করবো, তারপর ব্যাখ্যা দেব। আচ্ছা, তাহলে দেখেন আমাদের এটা কিন্তু হয়ে গেল যে একটি প্রশ্নের ভিতরে যখন আরেকটি প্রশ্ন থাকবে তখন সেটা এমবেডেড কোশ্চেন। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন, এখন আমি দ্রুত যেতে পারবো, তাই না? এবার দেখেন, মেইন ক্লজ থাকবে, ডব্লিউএস ওয়ার্ড থাকবে, সাবজেক্ট থাকবে, দেন হচ্ছে ভার্ব থাকবে। আর কি থাকবে না? কোনো ধরনের কোয়েশ্চেন ফর্ম থাকবে না, ইনভার্সন থাকবে না, কোনো ধরনের কোয়েশ্চেন মার্ক থাকবে না। এবার আপনারা একটু চমৎকার ভাবে লিখে নেন, এমবেডেড কোয়েশ্চেনে কোনোদিন কোয়েশ্চেন ফর্ম থাকবে না, ইনভার্সন থাকবে না, আর এই যে প্রশ্নবোধক চিহ্নটা এটা 100% হবে না, এটা কখনোই হবে না। ঠিক আছে? কোয়েশ্চেন মার্ক কি দুইটাতেই থাকবে? না না, কোয়েশ্চেন মার্ক থাকবে না। এই যে দেখেন, এমবেডেড কোয়েশ্চেনের স্ট্রাকচার হচ্ছে এটা, মেইন ক্লজ, ডব্লিউএস ওয়ার্ড, সাবজেক্ট, এন্ড হচ্ছে ভার্ব। আজকের ক্লাসের পর থেকে আপনাদের কোনোদিন এমবেডেড কোয়েশ্চেন আর হচ্ছে ইন্টারেক্টিভ কোয়েশ্চেনের পার্থক্য মানে আর কারো কাছে যে পড়তে হবে না। ঠিক আছে? তাহলে আমরা ধরে নিলাম আপনারা বুঝতে পেরেছেন। এবার হচ্ছে একটু সামনে আগে আমরা ডিরেক্ট যেটা সেটা কিরকম থাকে দেখেন, যে এই কোয়েশ্চেনটা আমি একটু বলি আপনাদেরকে যে হোয়ার ডু ইউ লিভ, আই ওয়ান্ট টু নো। মানে এবার আমি দেখাচ্ছি যে ডিরেক্ট কোয়েশ্চেন থেকে কিভাবে হচ্ছে এমবেডেড কোয়েশ্চেন নিয়ে নিতে হয়। এটা সবাই একটু মনোযোগ দেন। মানে এটা কিন্তু আমার ডিরেক্ট কোয়েশ্চেন, হোয়ার ডু ইউ লিভ, আপনি কোথায় থাকেন। আই ওয়ান্ট টু নো, আমি জানতে চাই, হোয়ার ইউ লিভ, এমবেডেড হয়ে গেল। মানে ডিরেক্ট থেকে কিভাবে এমবেডেড হয়, এই ক্যারিসমেটিক ব্যাপারটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য আর কখনোই সমস্যা হবে না। আমি এখন এটাই দেখাচ্ছি। আজকের ক্লাসে এই মুহূর্তে আমাদের সাথে যারা আছেন, যারা দেখতেছেন,
তারা বুঝতেছেন কি পরিমাণ ভ্যালুয়েবল কথা আমি বলতেছি, যে একটা প্রশ্ন এমবেডেড কোয়েশ্চেন নিয়ে কত ভাবে ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে। আপনার কি মনে হয় না এই কোয়েশ্চেনটাকে ঘুরিয়ে আপনাকে দিতে পারে এমবেডেড কোয়েশ্চেনে? 100% এমবেডেড কোয়েশ্চেনে কোয়েশ্চেন মার্ক থাকবে না, হ্যাঁ থাকবে না। আবার দেখেন হোয়াটস ইউর নেম, এইটা যদি এমবেডেড এর প্যাটার্নে হয়, টেল মি হোয়াট ইউর নেম ইজ, বলেন আপনার নাম কি। ইটস এ স্টেটমেন্ট, নট এ কোয়েশ্চেন মার্ক। এটা কিন্তু কোয়েশ্চেন মার্ক হবে না। আবার দেখেন হোয়াই ডিড হি কাম, ঠিক আছে, হোয়াই ডিড হি কাম, এটা কিন্তু ডিরেক্ট কোয়েশ্চেন ফরম্যাট। বাট when it comes to embedded format, then the statement will be I don't know why he came, আমি জানি না সে কেন এসেছিল। বুঝতে পেরেছেন? তার মানে সেম জিনিস কত ভাবে যে ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে। এইটা হচ্ছে আসলে কোয়ালিটিফুল ক্লাস, যে আপনারা একটা কোয়েশ্চেন পড়বেন, এমন ভাবে পড়বেন যাতে এই কোয়েশ্চেনটা পৃথিবীতে যে কোনো জায়গায়, যে কোনো এক্সাম পেপার, যে কোনো জায়গায় পড়াতে চান, যেভাবে আপনি করতে চান, ওইখানে যাতে আপনার ভুল না হয়, বরং আপনি যাদের কাছে বসেছেন পরীক্ষা দিতে, যাদেরকে সাথে নিয়ে বসেছেন, তাদেরকে বরং ভালো মেসেজ দিতে পারেন। আমি এই জিনিসটা খুবই ভালো জানি, এখান থেকে আর কোনোদিন প্রশ্ন আসলে আমার ভুল হবে না। ঠিক আছে, ওইটাই। তাহলে দেখেন ডিরেক্ট ফরম্যাট থেকে কিভাবে এমবেডেডে যেতে পারে। ওকে, আমরা এখন নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে এই ডিফারেন্সটা আপনারা একটু দেখেন, এই ডিফারেন্সটা একটু দেখেন, তাহলে আপনাদের কাছে পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে। আমি একেবারে হচ্ছে কি ডিফারেন্স যেগুলা, অর্থাৎ যেই ডিফারেন্সগুলো দেখলে যে কোনো স্টুডেন্ট, সে বাংলাদেশের একাডেমিক কারিকুলামে ক্লাস 6 থেকে শুরু করে যে কোনো লেভেলে থাকুক না কেন, এমবেডেড কোশ্চেন এবং হচ্ছে ইন্টারোগেটিভ ডব্লিউএস কোশ্চেনের পার্থক্য বুঝতে পারবে। আপনাদের কাছে মনে হতে পারে একটা জিনিস আমি অনেকক্ষণ ধরে বোঝাচ্ছি, তার একটাই কারণ, সেটা হচ্ছে আপনারা যাতে এই জিনিসটা আজকের ক্লাসের পরে আর কখনোই পড়া না লাগে। জাস্ট একটু দ্রুত গো থ্রু করি। ফিচারটা হচ্ছে এখানে দেখেন টাইপটা কি, ডব্লিউএস কোয়েশ্চেন থাকবে ডিরেক্ট কোয়েশ্চেন ফরম্যাটে। একটু খেয়াল করেন ডব্লিউএস এর কোয়েশ্চেন কিভাবে থাকবে ভাই, ডব্লিউএস কোয়েশ্চেন থাকবে ডিরেক্ট কোয়েশ্চেন ফরম্যাটে, বাট এটা থাকবে কি ইনডিরেক্ট কোয়েশ্চেন ফরম্যাটে থাকবে। তার মানে হচ্ছে এই আপনার বাসা কোথায়, আমি কি জানতে পারি আপনি কোথায় থাকেন, এই যে আমি কি জানতে পারি আপনি কোথায় থাকেন, এটা হচ্ছে এমবেডেড। কিন্তু এই আপনার বাসা কোথায়, এটা হচ্ছে আপনার ডিরেক্ট কোয়েশ্চেন ফরম্যাট। ডিরেক্ট কোয়েশ্চেন ফরম্যাট যদি থাকে তখন হচ্ছে আপনার ডব্লিউএস কোয়েশ্চেন। আবার দেখেন ডিরেক্ট কোয়েশ্চেন ফরম্যাটে থাকার সিস্টেমটা এটা, ডব্লিউএস অক্সিলারি ভার্ব দেন দ্য সাবজেক্ট। আর এমবেডেড কোয়েশ্চেনে ডব্লিউএস সাবজেক্ট আর হচ্ছে ভার্ব। ভাই সবার কাছে আপনি মুখস্থ কেন করেন? মুখস্থ করার কোনো দরকার নাই। আপনি ওই যে শিখেছেন এমবেডেড মানে ডব্লিউএস পরে সাবজেক্ট, ডব্লিউএস পরে সাবজেক্ট, ডব্লিউএস পরে সাবজেক্ট। কিন্তু এমন যদি কখনো হয়, কিছুক্ষণ আগে যে আমি নিয়মগুলো দেখালাম একটু উল্টায় পাল্টায় দিলে আপনি কিন্তু পরীক্ষার হলে ব্যবচ্ছেকা খাবেন, 100% ব্যবচ্ছেকা খাবেন। কাজেই আপনার কোনোদিন উচিত হবে না এমন তরিকায় পড়াশোনা করা যেই তরিকা আপনাকে এক্সাম হল পার করতে দিবে না। স্রেফ মুখস্থ, বুঝার চেষ্টা করেন, বুঝতে পারলে কি ভালো লাগে নিজের কাছে। মানে আপনি কাউকে একটা কোয়েশ্চেন করতেছেন, এটা ডিরেক্ট আকৃতিতে হইলে সেটা ডব্লিউএস, আর পলাইট আর ফর্মাল আকৃতিতে যদি হয় তখন সেটা এমবেডেড। এই যে কিছুক্ষণ আগে দেখালাম যে ডিরেক্ট কথাটা কিভাবে এমবেডেড হয়ে যায়। আচ্ছা, এখানে কি সবাই বুঝতে পেরেছেন কিনা এই কোয়েশ্চেনটা? সবাই একটু আমাকে কমেন্টে জানান। যদি বুঝতে পেরে থাকেন তাহলে একটু ডান লেখেন, আর যারা পিডিএফ চাচ্ছেন তারা একটু পিডিএফ লেখেন। আমি নেক্সট কোয়েশ্চেনে যাব। যদি বুঝে থাকেন তাহলে ডান লেখেন, আর যারা পিডিএফ চাচ্ছেন তারা একটু কষ্ট করে পিডিএফ লেখেন। আমি আমার টেকনিক্যাল টিমকে বলে দিচ্ছি, ক্লাস শেষে আপনাদেরকে পিডিএফ দিয়ে দেবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা, ওকে। এই যে একদম বলেছে হাই ম্যান হোয়ার ইউ লিভ। ওকে, তাহলে দেখেন কোয়েশ্চেন মার্ক থাকে কিন্তু এটার মধ্যে সাধারণত থাকে না। আর এটা হচ্ছে ইনভার্সন হতে পারে, আর এটা কখনো ইনভার্সন হয় না। এটা হচ্ছে দুইটার মধ্যে ডিফারেন্স। ওকে, এবার আসেন আমরা ফাইনাল কথা কি বুঝতে পারলাম। ডব্লিউএস মানে কোয়েশ্চেন ফরম্যাট, আর এমবেডেড কোয়েশ্চেন মানে হচ্ছে ইটস এ স্টেটমেন্ট। অর্থাৎ কাউকে যখন পলাইটলি এবং ফর্মালি কিছু বলবেন তখন সেই জিনিসটা আর কোয়েশ্চেন ফরম্যাটে হয় না, তখন নম্র ভদ্রতার প্যাটার্নে হয়ে যায়। ঠিক আছে? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, কারা কারা ক্লিয়ার হয়েছেন তারা একটু লেখেন তো। যারা যারা ক্লিয়ার হয়েছেন তারা একটু ডান লেখেন। যারা যারা ক্লিয়ার হয়েছেন তারা একটু ডান লেখেন। আচ্ছা, সবাই ক্লিয়ার হয়েছেন কিনা? নেক্সট কোয়েশ্চেনে যাবো ইনশাল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ, জি স্যার ক্লিয়ার। কেয়ার সুজন, তারপর হচ্ছে পিডিএফ এর জন্য অনেকে বলতেছেন। হ্যাঁ, নাসরিন সুলতানা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রিয়াদুল ইসলাম ডান লিখেছেন। আরাফাত শেখ পিডিএফ বলেছেন, আপনি পিডিএফ পাবেন।
যারা যারা হচ্ছে পিডিএফ এবং ডান একবারে লিখতে চান সেটাও লিখতে পারেন, কোনো সমস্যা নাই। নেক্সট কোশ্চেনে আমরা যাব। আচ্ছা, সবাই কি ক্লিয়ার হয়েছেন কিনা? আমরা একসাথে সবকিছু শিখবো ইনশাল্লাহ। নেক্সট কোশ্চেন যাব, সেটাও একটা নিবন্ধনের কোশ্চেন, এবং ওইখান থেকে আমরা অনেক চমৎকার কিছু জিনিস শিখতে পারবো। এতক্ষণ ধরে আমি যেটা বলেছিলাম আপনাদেরকে, 1 ঘন্টা ধরে আপনাদের সাথে আলোচনা করলাম, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এমবেডেড কোশ্চেন এন্ড হচ্ছে ইন্টারেক্টিভ ডব্লিউএইচ, অর্থাৎ এই দুইটার মধ্যে যে পার্থক্যটা, মানে হোয়াট ইজ দ্য কি ডিফারেন্স বিটুইন এমবেডেড কোশ্চেন্স এন্ড হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ডের যে পার্থক্যটা সেটা। শামীম ইয়াসমিন অনেক সুন্দর করে বুঝিয়েছেন, ধন্যবাদ স্যার। কেয়ার সুজন, আমার মিতা, উনি প্রত্যেকদিন আমার ক্লাসে থাকেন, খুব ভালো লাগছে। ওকে, বেলাল ভাই আসছেন আমাদের সাথে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, তাহলে চলেন, সবাই ক্লিয়ার হয়েছেন, আমরা নেক্সট কোশ্চেনে যাই। এই কোশ্চেনটার আনসারটা একটু আপনারা দিয়ে ফেলেন যে হোয়াট ইজ দ্য কারেক্ট ইউজ অফ জিরান্ট। এখানে একটা মজার কাহিনী আছে। জিরান্ট নিয়ে আপনাদের অনেক প্রবলেম, তাই না? জিরান্ট নিয়ে আপনাদের অনেক প্রবলেম। এই জিরান্টটাও কিন্তু আমরা বুঝিয়ে দিতে পারি আপনাদেরকে, হ্যাঁ, চমৎকার ভাবে বুঝিয়ে দিতে পারি। জিরান্ট নিয়ে আপনাদের অনেক সমস্যা, তাই না? জিরান্ট নিয়ে কার কার সমস্যা সেটা একটু জানাবেন। এই কোয়েশ্চেনটার মাধ্যমে আমরা কি করব, পুরো জিরান্ট টপিকটা ক্লিয়ার করে ফেলবো। তাহলে দেখেন আজকের ক্লাসের মজাটা কোথায়, একটা কোয়েশ্চেন একটা টপিক, এই মেথডে যদি পড়তে পারেন, একটা কোয়েশ্চেন পড়বেন, একটা টপিক ক্লিয়ার হয়ে যাবে। এই মেথডে যদি পড়তে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি নিবন্ধনে ভালো করবেন। কিন্তু আপনার যদি মনে হয় জাস্ট হচ্ছে টাইটানিক মুভি দেখার মতো শুধুমাত্র দেখছেন আর দেখছেন, এই তরিকায় পড়াশোনা করলে আপনি নিঃসন্দেহে খারাপ হবে, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। এভাবে কেউ ক্লাস নিতে জানা ছিল না, সাইদুল স্যারের ক্লাসের থেকেও ভালো বুঝতে পারলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। সাইদুল স্যার অসাধারণ ভালো পড়ায়, স্যার খুবই মানে সুন্দর করে পড়ান। স্যারের জন্য শুভকামনা থাকবে, আমি দোয়া করি স্যারের জন্য, হ্যাঁ, স্যারের দ্বারা অনেক স্টুডেন্ট উপকৃত হচ্ছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন। আর এখন দেখেন যে হুইচ ইজ দ্য কারেক্ট ইউজ অফ জিরান্ট, অর্থাৎ এই কোয়েশ্চেনটার মাধ্যমে আমরা পুরো জিরান্ট টপিকটা শেষ করবো। ইতিমধ্যে আমরা কি করলাম, এমবেডেড কোয়েশ্চেনটা শেষ করে ফেললাম, ঠিক আছে? এমবেডেড কোয়েশ্চেনটা শেষ করে ফেললাম। কেয়ার সুজন ভাই বলতেছে ডান্সিং ইজ এ গুড এক্সারসাইজ, তাই না? দেখেন, আই স দ্য গার্ল ডান্সিং, আই এম ডান্সিং অন দ্য ফ্লোর, ডান্সিং ইজ আ গুড এক্সারসাইজ, দ্য গার্ল কেম হিয়ার ডান্সিং। হোয়াট ইজ দ্য কারেক্ট অ্যান্সার? এখানে কারেক্ট অ্যান্সার কোনটা? আমরা জানি জিরান্ড হয় ওই জিনিসটা, যে জিনিসটা আসলে কি থাকে পার্টিসিপল আর জিরান্ডের মধ্যে। আমরা শিখেছিলাম না, একটা হচ্ছে নাউন হিসেবে কাজ করে, আরেকটা হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। একটা হচ্ছে নাউন হিসেবে কাজ করে, আরেকটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। যারা পিডিএফ চাচ্ছেন তারা একটু কষ্ট করে পিডিএফ কথাটা লিখবেন, হ্যাঁ। আজকের ক্লাসের পিডিএফটা যারা চাচ্ছেন তারা একটু কষ্ট করে পিডিএফটা লিখবেন। নিবন্ধনের পরীক্ষায় আপনারা ভালো করবেন, ইনশাল্লাহ ভালো করবেন, কারণ এত সুন্দর ক্লাস যদি আপনারা করেন, ভালো করবেন না কেন ভাই? এত সুন্দর ক্লাস যদি আপনারা করেন, ভালো করবেন না কেন? আচ্ছা, বেলাল ভাই বলেছে টেকনিকটা সুন্দর লেগেছে, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, ওকে, দেখেন মানে একটা কোয়েশ্চেন একটা টপিকস, এইটা হচ্ছে আপনার পড়াশোনার মেথড হবে। আপনি সারাদিন ধরে ইংলিশ পড়তেছেন, ধুমসে এমসিকিউ করতেছেন, মানে অপু 10-20 যে আমরা গল্প করতাম ছোটবেলায়, এইভাবে পড়লে কিন্তু আপনার আসলে কোয়েশ্চেন সলভ হবে, কিন্তু পড়াটা ক্লিয়ার হবে না। তাহলে দেখেন এই কোয়েশ্চেনের প্রথমত আপনাদের সাথে আমি মানে সমস্যাটা বলি, এটার আনসারটা কোনটা হবে? এটার আনসারটা হবে সি, তাই না? কিন্তু আমি যদি আপনাকে প্রশ্ন করি এটা কেন হলো না, এটা কেন হলো না, এটা কেন হলো না, স্যার এটা তো আসলে এমসিকিউ মুখস্থ করছিলাম, এই জন্যই মানে খুব ভালো হয়ে গেল, তাই না? মুখস্থ করছিলাম এই জন্য খুব ভালো হয়ে গেল। আচ্ছা, নীল আকাশ, আসলে মানে আপনি হয়তো ভাইয়ার কথাটা বুঝতে পারেন নাই, হ্যাঁ, উনি অসাধারণ ভালো পড়ান, ঠিক আছে? ওকে, হ্যাঁ, আমার জিরান্ট প্রবলেম হয়, অবশ্যই জিরান্ট। হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট ইউজ অফ জিরান্ট, এই জিনিসটা আমরা দেখাবো। তাহলে এ নাম্বার, বি নাম্বার আর হচ্ছে ডি নাম্বার কেন ভুল, আর সি নাম্বার কেন আনসার, এই জিনিসটা চলেন আমরা দেখি, যে জিরান্ট জিনিসটা ব্যাখ্যা করে আমরা দেখি, তাহলে কিন্তু বুঝে ফেলবেন। এবার আসেন জিরান্ডের বিষয়টা আসলে কি দাঁড়াচ্ছে। জিরান্ডের আলোচনার সময় আপনারা যে জিনিসটা মাথায় রাখবেন, যে পার্টিসিপল আর জিরান্ড এই দুইটা জায়গায় কিন্তু মারাত্মক লেভেলের একটা ক্র্যাশ, মানে পার্টিসিপল আর জিরান্ড নিয়ে। এখন ভার্ব প্লাস আইএনজি যদি একই সাথে নাউন এবং ভার্বের কাজ করে, তখন তাকে জিরান্ড বলা হয়। মানে ভার্ব প্লাস আইএনজি যখন হচ্ছে নাউনের কাজ করবে, তখন এইটা হচ্ছে জিরান্ড, আর পার্টিসিপল মানে হচ্ছে অ্যাডজেক্টিভের মতো আচরণ করবে, তাই না? এই জিনিসটাতে দেখেন, টেকিং এক্সারসাইজ ইজ আ গুড হ্যাবিট, তাই না? টেকিং এক্সারসাইজ ইজ আ গুড হ্যাবিট। তাহলে টেকিং এক্সারসাইজ হলো এখানে সাবজেক্ট, যেটা নাউন,
আর টেকিং এর অবজেক্ট হলো এক্সারসাইজ, তাই না? টেকিং এক্সারসাইজ, এই যে টেকিং এর অবজেক্ট হলো এক্সারসাইজ, যেটা হচ্ছে ভার্বের মতো কাজ করতেছে, তাই না? সরি, এই যে এটা টেকিং এর অবজেক্ট ফরম্যাট যদি বলে। আর আরো একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, সেটা হচ্ছে জিরান্ট আসলে নাউনের মতো কাজ করে, এবং নাউন মানে হচ্ছে মৃত মানুষ। বুঝতে পেরেছেন? মৃত মানুষ নড়াচড়া করতে পারে না। পার্টিসিপল মানে হচ্ছে মানে চলন্ত মানুষ, কন্টিনিউয়াস ফরম্যাটে কাজ হয়। ঠিক আছে? ভার্ব প্লাস আইএনজি যদি নাউনের মতো কাজ করে তাহলেই জিরান্ট। ভার্ব প্লাস আইএনজি যদি নাউনের মতো কাজ করে তাইলেই কিন্তু জিরান্ট হয়। বুঝতে পেরেছেন? জাস্ট এই সিম্পল কথাটা মনে রাখেন। দেখে যদি আপনার কাছে মনে হয় ভার্ব প্লাস আইএনজি যুক্ত হয়েছে এবং সেটা নাউনের মতো কাজ করতেছে। আরো একটা ট্রিক্স আছে, অবশ্যই অবশ্যই নাউন যেহেতু সাবজেক্ট পজিশনে বসতে পারে, এই বেটা দেখেন সাবজেক্ট পজিশনে বসে আছে, সাবজেক্ট পজিশনে বসে আসে, সাবজেক্ট এই পজিশনে বসে আছে, দ্যাটস ওয়াই উই ক্যান কল ইট জিরান্ট। বুঝতে পেরেছেন? হ্যাঁ, এটা লাইভ চলতেছে, এটা অবশ্যই অবশ্যই লাইভ চলতেছে, লাইভ ক্লাস এটা। আচ্ছা, তাহলে আমরা বুঝে ফেললাম যে জিরান্ট কখন হবে। তাহলে একটা টপিকস মানে একটা ক্লাস। এখন দেখেন ভার্ব প্লাস আইএনজি নাউন হিসেবে কাজ করে, তখন সেটাকে জিরান্ট বলা হয়। এই জিনিসটা দেখেন, রিডিং ইজ ফান। ওকে, আমি আপনাদেরকে এই দেখেন, রিডিং ইজ ফান। এখন আমি যে আপনাদেরকে একটা জিনিস বলবো, রিডিং ইজ ফান, বুঝতে পেরেছেন? রিডিংটাকে যদি আপনি ভাঙেন, এই রিডিংটাকে যদি ভাঙেন, তখন কিন্তু 100% আপনার হচ্ছে রিড প্লাস আইএনজি, এটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। এখন নাউন হিসাবে বসলো কি বসলো না, এটা বের করা আরো সহজ, কারণ নাউন কি করতে পারে, প্রায় 14টার মতো জায়গায় বসতে পারে একটা সেন্টেন্সে, মানে 14 পজিশন, 14টার মতো জায়গায় বসতে পারে। আমরা যখন হচ্ছে পজিশন অফ পার্সেস করব, তখন কিন্তু আমরা বুঝতে পারবো যে নাউন আসলে কোন কোন জায়গায় বসতে পারে। সাবজেক্ট পজিশনে যদি নাউন বসে, এখানে স্পষ্ট দেখতে পাচ্ছেন রিডিং হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, আর এই লোকটা কোন জায়গায় বসে আছে ভাই? সাবজেক্ট পজিশনে বসে আছে। এবং এটা বের করার নিয়ম হচ্ছে অক্সিলারি ভার্বের আগের যে পজিশনটা, অর্থাৎ ভার্বের যে আগের পজিশনটা সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি, এটা আসলে সাবজেক্ট পজিশন। বুঝতে পেরেছেন? সাবজেক্ট পজিশনে অবশ্যই বসতে পারবে নাউন। তাহলে সব দিক থেকে আমাদের ক্রাইটেরিয়া মেনটেন করতেছে, এবং ক্রাইটেরিয়া মেনটেন করে 100% কিন্তু আমরা কি করতে পারতেছি, এটাকে গুলিয়ে ফেলতেছি না, বুঝতে পারতেছি টেকনিকের মাধ্যমে। নাউন প্লাস সাবজেক্ট যে বসবে এখানে, মানে সাবজেক্ট পজিশনে যে নাউন বসবে, এটা তো আমরা আগে থেকে জানি। এখন যেহেতু এটা ভার্ব প্লাস আইএনজি নাউনের মতো কাজ করতেছে, এখন কেমনে নাউনের মতো কাজ করতেছে? সাবজেক্টের জায়গায় জায়গা দখল করে বসে আছে। ঠিক আছে? আপনি যদি কখনো দেখেন কোন একটা প্রতিষ্ঠান প্রধানের চেয়ারে কোন একটা ব্যক্তি বসে আছে, তার মানে আপনার বুঝে নিতে হবে ওই ব্যক্তি হয় এই প্রতিষ্ঠানের প্রধান, না হলে এমন কোন যোগ্যতা ধারণ করে যেটা আসলে এই পজিশনে বসার মতো। সিম্পল লজিক, একেবারে সিম্পল লজিক। আজকের ক্লাসের পিডিএফটা পেতে চাইলে আপনারা একটু পিডিএফ লিখে কমেন্ট করবেন, কারণ হচ্ছে পিডিএফটা আপনার নিতে হলে অবশ্যই অবশ্যই যাবে। হ্যাঁ, খুরশেদ আলম শাওন ভাই, ইট দিয়ে রিপ্লেস করা যায়। যেমন হচ্ছে ইট ইজ ফান যদি বলি, এটাও হয়, কিন্তু আসলে সহজভাবে মনে রাখবেন যে সাবজেক্ট পজিশন। বুঝতে পেরেছেন? সহজভাবে মনে রাখবেন, যে যত টেকনিক মনে রাখবেন তত ভালো, এবং মিনিমাম যে টেকনিকগুলো মনে না রাখলেই নয়, সেটা কিন্তু আপনি বলবেন। হ্যাঁ, ওকে। এবার এটা একটু বলেন তো, এটার কারেক্ট আনসার কি হতে পারে? এটার আমরা তো আসলে জিরান্ট শেষ করে ফেললাম, এমবেডেড কোয়েশ্চেন শেষ করেছি, এখন হচ্ছে জিরান্ট শেষ করতে পেরেছি। তাহলে দেখেন এখান থেকে কি দাঁড়াচ্ছে, দ্য কারেক্ট স্পেলড ওয়ার্ড ইজ, এখানে আসলে কোনটা কারেক্ট সেন্টেন্স, কারেক্ট ওয়ার্ড? এটাও আমাদের 16তম প্রভাষকে এসেছিল নিবন্ধন পরীক্ষায়। মিলেনিয়াম এইটা, মিলেনিয়াম এইটা, মিলেনিয়াম এইটা, মিলেনিয়াম এইটা। আচ্ছা, এখানে একটা ট্রিক্স আছে। মিলেনিয়াম জিনিসটা মনে রাখার জন্য সবচেয়ে সহজ ট্রিক হচ্ছে, মিলেনিয়ামে হচ্ছে প্রথমত দুইটা এল থাকবে, দুইটা এল থাকবে, আর হচ্ছে কোথাও না কোথাও হচ্ছে আপনি দুইটা এন পাবেন। ঠিক আছে? এখন দেখেন এখানে একটু মানে দেখে আমি এ নাম্বার দেখলাম, এটার সাথে মনে হয় মিলে, সি নাম্বার দেখতে পাচ্ছি না, ডি নাম্বার দেখতে পাচ্ছি না, সম্ভবত হচ্ছে আমাদের এ নাম্বারটা কারেক্ট আনসার, এটাই আমাদের কারেক্ট আনসার। দেখেন এটার মধ্যে মিলেনিয়ামে দুইটা এল আছে, দুইটা এল আছে, দেন দুইটা এন আছে মিলেনিয়ামে। তো এই পার্সপেক্টিভ থেকে আমরা এটাকে কারেক্ট আনসার বলতে পারি, এটাকে কারেক্ট আনসার বলতে পারি, 100% এটাকে কারেক্ট আনসার বলতে পারি। আচ্ছা, ক্লাস কেমন লাগছে এটা একটু বলবেন। এতক্ষণ ধরে কি আপনারা বুঝতে পেরেছেন কিনা একটু মানে বলবেন আমাকে। আরো লম্বা সময় ক্লাস হবে, আপনারা যারা এখানে আছেন তারা একটু দেখবেন ক্লাস কেমন লাগছে, এটা একটু বলেন তো আমাকে। যদি ভালো লেগে থাকে তাহলে একটু আলহামদুলিল্লাহ লেখেন আজকের ক্লাসটা,
যদি আপনাদের ভালো লেগে থাকে ক্লাসটা একটু আলহামদুলিল্লাহ লেখেন, আমি একটু বুঝতে পারবো যে আসলে ক্লাস আপনারা এনজয় করতেছেন কিনা। ঠিক আছে, ক্লাস আপনারা এনজয় করতেছেন কিনা সেটা একটু আমি বুঝতে পারবো। আচ্ছা, এবার এটা একটু আমি আলোচনা করব, এটাও ব্যাখ্যা সহকারে আলোচনা করব। আচ্ছা, আমি কিছু কমেন্ট পড়ে নিচ্ছি, যারা যারা আমার সাথে যুক্ত আছেন আপনাদের সাথে একটু গল্প করে নেই, তারপর হচ্ছে আমি পড়াশোনায় আবারও আসবো, কারণ শুধু পড়ালে ভালো লাগে না, একটু কথা বলতে মন চায়। আচ্ছা, এখনো পর্যন্ত বাবার রাজকন্যা আছেন আমার সাথে, আলহামদুলিল্লাহ। নাসরিন সুলতানা আছেন, অনেক ভালো, আলহামদুলিল্লাহ। মিলেনিয়াম কেয়ার সুজন ভাই একটু কমেন্ট করবেন, কেমন লাগছে ক্লাস আপনার কাছে। নূপুর বইয়ের গান মিলেনিয়াম বলেছেন, জি স্যার অসাম। আবু বকর স্যার অসাম বলেছেন। আল কোরআনের আলো, আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আপনার ক্লাস সবসময় অসাধারণ। হ্যাঁ, একজন বলেছে আমার ক্লাস সবসময় অসাধারণ নাকি লাগে ওনার কাছে। আচ্ছা, এই কমেন্টগুলো আমাকে খুব হচ্ছে গুড ফিল করাবে, অর্থাৎ নেক্সট ক্লাসটা নিতে অনেক বেশি ইন্সপায়ার করবে। আপনারা একটু কমেন্ট করবেন, আমি পড়াচ্ছি তো আরো পড়াবো, বাট আপনারা একটু কমেন্ট করবেন ক্লাস কেমন লাগছে। আরাফাত শেখ খুব ভালো, নীল আকাশ খুব ভালো, আলহামদুলিল্লাহ। নিউ চয়েস, আচ্ছা আপনার নামটা কি? নিউ চয়েস, ওকে। আচ্ছা, আরাফাত শেখ আলহামদুলিল্লাহ বলেছেন, থ্যাংক ইউ। বইয়ের গান, আলহামদুলিল্লাহ স্যার। আপনি একটু কমেন্ট করেন কেমন লাগছে ক্লাসটা। ভালো লাগছে স্যার। কেয়ার সুজন, থ্যাংকস গড, ওকে। কেয়ার সুজন আলহামদুলিল্লাহ। রুকসান আক্তার আলহামদুলিল্লাহ। জি, চলেন আমরা এখানে চলে যাই। হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট সেন্টেন্স? ফার্স্ট কোয়েশ্চেন ওয়াজ cover the topics sentence correction and the subtopic is embedded question, এটা ছিল তাই না? প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে আমাদের কি ছিল? এমবেডেড কোয়েশ্চেন ছিল, ওইটার মাধ্যমে আমরা বিস্তর আলোচনা করেছি প্রায় 1 ঘন্টার মতো। এখন আলোচনা করব এই জিনিসটা, কেন কোনটা কারেক্ট আনসার না, কেন কিভাবে কারেক্ট আনসার হতে পারতো, অথবা কি করলে আমরা কারেক্ট আনসারের দিকে দৌড়ায় যাইতে পারবো। অর্থাৎ আপনার পড়াশোনার ধরনটা এমনি হওয়া উচিত। আপনি যদি এমনি না পড়েন তাহলে কেমনে আপনার ভালো হবে, আই ডোন্ট নো। আচ্ছা, বেলাল আহমেদ, বেস্ট ক্লাস, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন পর্যন্ত আমার সাথে থাকেন, যে যেখানে আছেন যেভাবে আছেন সেভাবেই থাকেন, ক্লাসটা শেষ করতে দেন, ইনশাল্লাহ আরো ভালো লাগবে আপনাদের। হ্যাঁ, আর প্রতিদিন হচ্ছে আমাদের মাগরিবের পর এবং এশার পর সুন্দর সুন্দর ক্লাসগুলো হয়, সেই ক্লাসগুলো করবেন। এই মুহূর্তে আমাদের সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী, যুব উন্নয়ন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যতগুলো সার্কুলার আছে সবগুলোর কোর্সে কিন্তু আমাদের চলমান আছে। আপনারা যদি ডিসকাউন্টে ভর্তি হতে চান তাহলে আজকের ক্লাসে আপনারা হচ্ছে জিএস লিখে কমেন্ট করতে পারেন। আমি আপনাদেরকে বলতেছি না ভর্তি হন, যদি ভর্তি হতে চান তাহলে জিএস লিখে কমেন্ট করেন। আরাফাত শেখ বলেছে স্যার পাঞ্জাবিতে আপনাকে ভালো লাগছে। হ্যাঁ, পাঞ্জাবিতে ভালো লেগেছে, এই কথাটা শুনে আমার সত্যিকার অর্থে অনেক ভালো লাগছে, পাঞ্জাবি আমার পছন্দ। হ্যাঁ, ওকে, রেজাল্ট করিম, থ্যাংক ইউ ভেরি মাচ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন দেখেন হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে একটা জিনিস খেয়াল করবেন, আমাদের এই টপিক্সটা কোন জায়গা থেকে এসেছে সেটা একটু দেখেন তো। এটা এসেছে হচ্ছে মেইন টপিক্স হচ্ছে সেন্টেন্স কারেকশন, সেন্টেন্স কারেকশন থেকে হচ্ছে আমাদের এই টপিক্সটা এসেছে। এখন সেন্টেন্স কারেকশন মানে কি? আপনার অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি থেকে আসতে পারে, ভয়েস থেকে আসতে পারে, অর্থাৎ একটা সেন্টেন্স যেভাবে তৈরি হয় ওই সেন্টেন্সের অন্তরালে যত কথা, যত গল্প, যত দুঃখ বেদনা যা কিছু থাকে সবকিছু থেকে কিন্তু আপনার কোয়েশ্চেন হতে পারে। সেই কোয়েশ্চেনটা কারেক্ট অ্যান্সার হবে কি হবে না সেটার দায়িত্ব আপনার কাছে। অর্থাৎ আমি একটা সেন্টেন্স লিখে দিলাম, সেই সেন্টেন্সটা আদৌ সেন্টেন্স হয়েছে কিনা সেই জিনিসটা হচ্ছে আমরা বলতে। আচ্ছা, আমি একটা জিনিস আপনাদেরকে বলি, আমি একটা সেন্টেন্স লিখবো, আমি সেন্টেন্সটাকে ভুল বলবো, আপনারা সেন্টেন্সটা কারেক্ট বলার চেষ্টা করবেন। আমি বললাম রাইস ইজ মাই, আমি একটু সরিয়ে নেই আপনাদের জন্য, আমি একটু সরিয়ে নেই সেই জিনিসটা আপনারা একটু আমাকে আপনারা একটু মানে এখন একটু মজা করবো আপনাদের সাথে, সেটা হচ্ছে রাইস ইজ মাই ব্রাদার, রাইস ইজ মাই ব্রাদার, তাই না? এই কোয়েশ্চেনটা কি কারেক্ট আনসার কিংবা কারেক্ট সেন্টেন্স আপনার কাছে মনে হয়? ভাত কেমনে আমার ভাই হয়? আপনি জানেন রাইসের বাংলা মিনিং হচ্ছে ভাত, কিন্তু আমার কাছে আমি বলতেছি কি যে এই জিনিসটা আমি যদি এরকম বলে দিই মিস্টার রাইস, অথবা হচ্ছে আমি কাউকে বলতে এসেছে করিম ইজ মাই ব্রাদার, করিম ইজ মাই ব্রাদার, এই জিনিসটার মধ্যে ঠিকই কিন্তু করিমকে আমি ভাই মনে করতেছি, ঠিক আছে? মানে এই জিনিসটাতে আমি কি করতেছি, করিমকে ঠিকই ভাই মনে করতেছি, বাট এটার মধ্যে আপনি ধরে নিছেন রাইস মানে ভাতেই, কিন্তু অনেকে বলতেছে ভাই রাইস মানে ভাত, ঠিক আছে, কিন্তু আমি এটাকে বোঝাচ্ছি একটা ব্যক্তির নাম হিসাবে। অর্থাৎ অর্থপূর্ণ সেন্টেন্সের একটা ব্যাপার, এই জিনিসটাই শুধু পার্থক্য, যে বাক্যের যে আমাদের যোগ্যতা আছে না, যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তির যোগ্যতা, সেন্টেন্সটা যোগ্যতা অর্জন করেছে কি করেছে না সেটার উপর ডিপেন্ড করে আসলে কি হয়, কারেক্ট সেন্টেন্স নির্বাচন করা হয়।
ঠিক এইভাবে আপনার বুঝে বুঝে পড়তে হবে। তাহলে রাইস ইজ মাই ব্রাদার এইটাও কারেক্ট আনসার হতে পারতো যদি এটার যোগ্যতা থাকতো, কিন্তু আপনি যদি মিস্টার রাইস লাগাই দেন তাহলে কিন্তু সেটা ব্যক্তি হলেও হতে পারে। কারণ হচ্ছে বিভিন্ন মানুষের নাম বাইরের দেশে, বাংলাদেশ না বাইরের দেশে, সেটা জাপানিজ হতে পারে, স্পেন হতে পারে, ইতালি হতে পারে, জার্মানি হতে পারে, ওই দেশে যায় দেখেন তখন কিন্তু এখানে একটা ব্যক্তির নাম হতে পারে। তার মানে অর্থপূর্ণ বাক্য কিন্তু না। রাইস ইজ মাই ব্রাদার এটা কোনোদিন অর্থপূর্ণ বাক্য হতে পারে না, সেন্টেন্স হতে পারে বাট কারেক্ট সেন্টেন্স না। ঠিক আছে, এরকম। তাহলে দেখেন হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট সেন্টেন্স, এটার মধ্যে বিষয়টা কি দাঁড়ালো এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করি আমরা। হি ইজ কম্পারেটিভলি বেটার। ভাই দেখেন তো অবস্থাটা, কম্পারেটিভলি ইটস এ কম্পারেটিভ ফর্ম। বেটার কোথা থেকে এসেছে? গুড, তারপর হচ্ছে বেটার, and the last one is best. That is the scenario. এখন একটা বাক্যের মধ্যে আপনি কতবার কম্পারেটিভ বসাবেন বলেন তো? এটা তো মানে ওই রিডান্ডেন্সির কথার মতো হয়ে গেল যে একই কথা বারবার বলতেছেন, মানে এরকম বলতেছেন রিপিট এগেইন তুমি এই কাজটা করো, ঠিক আছে, এগেইন তুমি রিপিট করো। মানে আপনি কাউকে এটা বলতেছেন তোর কথা আমি একদম বুঝি নাই, এগেইন রিপিট কর, মানে এগেইন রিপিট কর। একবার আপনি বলতেছেন এগেইন, আরেকবার বলতেছেন ভাই তো রিপিট কর, তাহলে কি হলো? আপনি দুইটার একটা বলেন, এগেইন রিপিট তো হয় না, বুঝতে পেরেছেন? হ্যাঁ, কাউ ফ্লাই ইন দ্য স্কাই সেন্টেন্স হয়েছে কিন্তু এটা যোগ্যতা রাখে নাই, বুঝতে পেরেছেন? এটা যোগ্যতা রাখে নাই, এই আর কি। তাহলে আমার সত্যি অনেক ভালো লাগছে আপনাদের সাথে গল্প করে। এখন দেখেন হি ইজ গুড টুডে দেন বিফোর, হি ইজ গুড টুডে দেন বিফোর, অবস্থাটা দেখেন। হি ইজ বেস্ট, এখন বেস্ট কেন হবে না বলেন তো? সুপারলেটিভ ডিগ্রি আগে তো ভাই দি হয়, মানে THE আর কি, ঠিক আছে? হ্যাঁ, এই তো মেহজাবিন হক বলেছে মিস্টার রাইস নাইস নেম। হ্যাঁ, মিস্টার রাইস নাইস নেম, থ্যাংক ইউ। ওকে, ক্যাচ দর, হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, এখন হি ইজ বেটার টুডে, ভাই এইটা দেখে একটু জাতের মনে হইতেছে, মানে ডি নাম্বারটা দেখে আমার কাছে মনে হচ্ছে এটা একটা জাতের সেন্টেন্স, মানে মানে কুজাত মনে হইতেছে না আর কি। তাহলে দেখেন এ নাম্বার আমার মনে হচ্ছে না এটা কারেক্ট আনসার। বি নাম্বার দেখে কেমন কেমন লাগে মনটা। সি নাম্বার হবে না, কারণ হচ্ছে বেস্টের আগে একটা দি হওয়ার কথা, কারণ সুপারলেটিভ ডিগ্রির আগে বেস্ট হয়, তার মানে দ্য বেস্ট কারেক্ট আনসার হইলেও হতে পারতো, এটা কারেক্ট আনসার হতে পারতো। তাহলে আমার কাছে পারতপক্ষে সেন্টেন্স অনেকগুলাই আছে কিন্তু যোগ্যতা সম্পন্ন সেন্টেন্স নাই, মানে মানুষ অনেক আছে কিন্তু মনুষ্যত্ববোধ মানুষ নাই। বিষয়টা এরকম, পৃথিবীতে তো অনেক মানুষ দেখি, মাথার অভাব নাই, কিন্তু আসলে সত্যিকার অর্থে মনুষ্যত্ববোধ মানুষ অনেক অভাব আছে। তাহলে আমার কাছে কেন জানি মনে হচ্ছে এখানে ডি নাম্বার কারেক্ট আনসার। হোয়াই? হি ইজ বেটার টুডে, গুড বেটার বেস্ট, এটাও কারেক্ট আনসার না, এটাও না, এটাও না, কারণ এটা সেন্টেন্সের প্যাটার্নের মধ্যে কেমন যেন আওলা জ্বালা দেখে মনে হচ্ছে। ঠিক আছে স্যার, আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? আমি ময়মনসিংহ এর অধিবাসী, হ্যাঁ, এখন ঢাকায় অবস্থান করতেছি। থ্যাংক ইউ। ওকে, এইবার কোন ভাই এইখানে বিষয়টা কি দাঁড়াইতেছে এটা নিয়ে একটু কথা কই। বেটার নিজেই গুডের কম্পারেটিভ, মানে বেটার নিজেই গুডের কম্পারেটিভ, তাইলে এবার কম্পারেটিভলি বেটার কেমনে হয়? বুঝেন নাই? আমার জীবন আমার মতো, সেটা ঠিক আছে, কিন্তু ভাই তার মানে আপনি হচ্ছে পাগলের মতো ঘোরাফেরা করবেন, মানে বেটার নিজেই তো কম্পারেটিভ, বেটার নিজেই হচ্ছে কম্পারেটিভ। বেটার আসছে কোথা থেকে? গুড বেটার বেস্ট থেকে আসছে, তাই না? ও, এটা তো একটু পার্থক্য, গুড বেটার আর হচ্ছে আমাদের বেস্ট। তাহলে বেটার তো কম্পারেটিভের জায়গায় বসে আছে, তাই আর বলা যাবে না ময়মনসিংহ এর কোথায় বেরিয়ে আর বলা যাবে না, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন যে আজ কোয়েশ্চেন কালার লেখা আর্জেন্টিনা। ভাই আপনি আর এটার মধ্যে আর্জেন্টিনা ব্রাজিল আইনেন না, দরকার নাই ভাই, ঝামেলার মধ্যে না যাই, তাহলে মনে হবে যে ক্লাসটা বাদ দিয়ে আপনাদের সাথে একটু মারামারি করি, ঠিক আছে? আপনি খুব মানে মজার লোক সেটা ঠিক আছে, কিন্তু এখানে মারামারি করেন না, ঠিক আছে? ওকে, ক্লাসে একটু মনোযোগ দেন। তাহলে দেখেন বেটার নিজেই হচ্ছে গুডের কম্পারেটিভ, তাহলে আমরা এখানে আলাদা করে কম্পারেটিভের কোনো দরকার নেই, আমরা বুঝে ফেললাম কি ঘটনা ঘটছে। এবার আসেন, আমাদের প্রথম টপিক ছিল এমবেডেড কোয়েশ্চেন, দেন দ্য সেকেন্ড ওয়ান হচ্ছে জিরান্ড। এখন টপিকটা আসতেছে হচ্ছে কেমনে হচ্ছে ওই যে একটা কথা আছে না, নাউন প্লাস এলআই থাকলে একটা হয়, অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই থাকলে একটা হয়, সেই জিনিসটা আমরা একটু বলবো, ঠিক আছে? ঠিক আছে, ওকে। মই কিন্তু আছে, আগে জানি না আপনার বাসা কোথায়, তবে মনে হচ্ছে আমাদের প্রতিবেশী টাইপের কিছু হবেন। আচ্ছা, ময়মনসিংহ, তাই না?
ক্লাস বুঝতেছেন তাইলে? ওকে, বুঝলে বুঝেন, না বুঝলে নাই, কিন্তু বোঝা লাগবে, তাই না? ওকে, দ্য ওয়ার্ড হোমলি। আচ্ছা, হোমলি থেকে আপনারা আমাকে একটু বলেন, আমি যদি শুধুমাত্র এই জিনিসটাকে বলি হোম, হোম তো বাড়ি, তাই না? হোম হচ্ছে বাড়ি, ঠিক আছে, এটা বাড়ি। এখন আমার প্রশ্নটা হচ্ছে, এখানে যে আমরা এই হোমটাকে দেখতে পাচ্ছি, এটা কিন্তু 16তম এনটিআরসি নিবন্ধন পরীক্ষার যে কলেজ পর্যায়ে ছিল, এখানে কিন্তু কোয়েশ্চেনটা এসেছিল। তার মানে আপনাদের ধরে নিতে হবে এই কোয়েশ্চেনটা আবারও আসতে পারে। এখন এটা কি নাউন হবে, অ্যাডভার্ব হবে, ভার্ব হবে, নাকি অ্যাডজেক্টিভ হবে? এখন হোম যদি নাউন হয়, তো এটার সাথে তো অ্যালয় যুক্ত আছে। এখন আপনাদের বুঝলেই হচ্ছে নাউন প্লাস অ্যালয় কি হয়, ঠিক আছে? নাউন, নাউন প্লাস এলওয়াই কি হয়? আরেকটা প্রশ্ন আমাদের আছে, অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই কি হয়? আরেকটা প্রশ্ন কি আছে, অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই কি আছে? বুঝতে পেরেছেন ভাই? আপনারা কথা কই না গেলে আমি বুঝি না কিছু। কথা কোন, বুঝতে যদি পারেন তাহলে কথা কোন। আচ্ছা, নাউন প্লাস এলওয়াই থাকলে কি হয়? অ্যাডজেক্টিভ হয়। আপনাদের তাই মনে হচ্ছে? আমি জানি না এখন পর্যন্ত কি হয়, তবে আমি লিখে ফেলতেছি আপনাদের ঠেলাই পড়ে, ঠিক আছে? আপনারা ঠেলতেছেন তাই লিখে ফেলতেছি, বুঝছেন? নাউন প্লাস এলওয়াই একজনে অ্যাডজেক্টিভ লিখছে, অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই অ্যাডভার্ব লিখছে, আমাদের প্রতিবেশী মনে হয় লিখছে হচ্ছে নাউন প্লাস এলওয়াই, ঠিক আছে? আপনাদের ঠেলাই পড়ে আমি লিখলাম, দেখি ঘটনা কোন দিকে যায়। ওকে, তাহলে চলেন একটু আমরা আলোচনা করে আসি কেন অ্যাডজেক্টিভ হবে। দেখেন, হোমলি একটা অ্যাডজেক্টিভ, এটার অর্থটা দেখেন। অর্থটা হচ্ছে সাদা সিধে, সাদা মাটা অথবা অনাড়ম্বর, অর্থাৎ যে মানুষগুলো হচ্ছে অথবা যে জিনিসগুলা খুবই হোমলি বিহেভিয়ার, অর্থাৎ হচ্ছে খুবই সিম্পল, অর্ডিনারি মানুষ, এটাকে হচ্ছে আমরা হোমলি বলে আখ্যায়িত করি। অর্থাৎ এই ওয়ার্ডটাকে আপনি যদি ভাঙেন, তাহলে হোম পর্যন্ত একটা আসবে আর এলয় পর্যন্ত একটা আসবে। বিষয়টা হলো এইরকম ভাই, বিষয়টা কিরকম হলো দেখেন তো। বিষয়টা আমার কাছে মনে হলো এরকমই হইলো, তাই না? অ্যাডজেক্টিভই হইলো, বুঝতে পেরেছেন? আমার কিছু করার নাই, বলে ফেলাইছি, বুঝছেন? আমার কিচ্ছু করার নাই, আর কইতাম না কেরে, কারণ হচ্ছে এটা তো হয়ে গেছে, এটা তো হয়ে গেছে, আমি কইতাম না কেরে এখন তো। হোম প্লাস এলয়, নাউন প্লাস এলয়, অ্যাডজেক্টিভ। আর যদি এখানে অ্যাডজেক্টিভ প্লাস এলয় হইতো, তাইলে কিন্তু কি হইতো বলেন তো? অ্যাডজেক্টিভ প্লাস এলয় হইলে সেটা আর কইলাম না, তাই না? অ্যাডভার্ব হইতো, কে আর সুযোগ বলে দিচ্ছে, কিন্তু সেটা বাক্যে থাকতে হবে সাধারণত, রাইট? আচ্ছা, হোমলি ওল্ড লেডি, তার মানে একজন সাদা মাটা বৃদ্ধা মহিলা। আপনারা অনেক ট্যালেন্ট, বুঝছেন? সবকিছু ধরে ফেলেন, আন্দাজ ভালো, ঠিক আছে? এখন দেখেন, হোমলিনেস নাউন কি কি ভাবে গঠিত হতে পারে, এটা কিন্তু আমরা তার চেহারা দেখে বুঝতে পারি, বুঝতে পেরেছেন? পৃথিবীতে কিন্তু অনেক প্রাণী লেজ দেখে বোঝা যায় সেটা কোন প্রাণী, তাই না? আমরা নাউনের লেজ দেখি সোজা করা যায় কিনা, ঠিক আছে? একটু দেখেন তো, এর লেজের মধ্যে যদি নেস থাকে, আরো লেজ আছে, যদি নেস থাকে, তারপরে হচ্ছে যদি শিপ থাকে মানে ফ্রেন্ডশিপ, তারপর যদি ম্যান্ট থাকে, তারপরে যদি সি থাকে, ব্লাবলা, অনেক কিছু থাকতে পারে। অর্থাৎ বংশীয় পদবী দেখে যখন আমরা মানুষ চিনতে পারি, অর্থাৎ খাইসলত দেখে যেমন আমরা মানুষ চিনতে পারি, খাইসলত দেখে যেমন আমরা অনেককে চিনতে পারি, আমরা আসলে ওয়ার্ডের খাইসলত দিকে চিনতে পারবো আসলে এটা কি নাউন হবে নাকি অ্যাডজেক্টিভ হবে, বুঝতে পেরেছেন? খাইসলত ভাষাটা আমাদের ময়মনসিংহ অঞ্চলে বলে, হ্যাঁ। খাইসলত মানে হচ্ছে আচার ব্যবহার, চরিত্র আর কি। আমি যদি শুদ্ধ বাংলায় বলি, সাহিত্যিক ভাষায় বলি, অর্থাৎ চারিত্রিক বৈশিষ্ট্য দিকে মানুষ চেনা যায়। দ্যাট মিনস ময়মনসিংহের ভাষায় এটাকে বলে খাইসলত দিকে মানুষ চেনা যায়, ঠিক আছে ভাই? এখানে খাইসলত দিকে আমার মনে হচ্ছে এখানে নেস আছে, নেউন হচ্ছে, নাউন হচ্ছে এগুলোর খাইসলত, ঠিক আছে? নেস থাকবে, শিপ থাকবে, ম্যান থাকবে, সি থাকবে, হ্যান তেন হাবিজিবি থাকবে, মানে হ্যান থাকবে, তেন থাকবে, হাবিজিবি থাকবে, তাই না? আমরা দেখেন হোমলি, কেন হোমলি অ্যাডজেক্টিভ? কারণ হচ্ছে নাউন প্লাস এলওয়াই। কেন হোমলিনেস হচ্ছে নাউন, এটা হচ্ছে নেস যুক্ত আছে, অর্থাৎ খাসলত এটার কি আছে ভাই? নেস আছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এটা বংশদোষ, বুঝতে পারেন স্যার আপনার। ওকে, আচ্ছা, তাহলে দেখেন এখানে খাসলত থেকে আপনারা কি বুঝতেছেন? ওর কিচ্ছু করার নাই, ও নাউনের দলে চলে গেছে, ও অ্যাডজেক্টিভের দলে চলে গেছে। ওকে, সবাইকে ক্লিয়ার হয়েছেন কিন্তু? একটু বলেন তো, এখন পর্যন্ত আমার সাথে যুক্ত যারা আছেন তাদেরকে একটু আমি সাহিত্যিক ভাষায় বলতেছি, আপনারা কি বুঝতে পেরেছেন? আপনাদের কি কোনো সমস্যা হচ্ছে নাকি আপনারা রাগ করলেন বলেন তো? হ্যাঁ, শোন 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 শোন, আমি কিন্তু ব্লা 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 বলেছিলাম, আবার বলেছিলাম কি হ্যান তেন যেন তেন। তার মানে হচ্ছে
নেস ম্যান সি, তারপর হ্যান তেন যেন তেন মানে হচ্ছে হ্যান তেন যেন তেনের মধ্যে অনেক কিছু আছে। আচ্ছা, সবাইকে ক্লিয়ার হয়েছেন কিনা আমাকে একটু কাইন্ডলি জানাবেন। আর হচ্ছে আজকের ক্লাসটা কেমন লাগলো সেটা আমাকে একটু বলবেন। আজকের ক্লাসটা কেমন লাগলো সেটা যদি বলেন তাহলে হচ্ছে আমরা একসঙ্গে শিখতে পারবো, একসঙ্গে সাঁতরাতে পারবো, একসঙ্গে দৌড়াতে পারবো, একসঙ্গে ট্রাভেলে যেতে পারবো, একসঙ্গে চাকরিটা নিশ্চিত করতে পারবো ইনশাআল্লাহ। ওকে, তাহলে দেখেন এইটা আমাকে একটু বলেন। আমি কিন্তু বারবারই আপনাদেরকে একটা কথা বলতেছি, একটা টপিকস একটা কোয়েশ্চেন, এই মেথডে পড়াশোনা করবেন। টপিকস একটা, এই টপিকস থেকে একটা কোয়েশ্চেনই পড়বেন, এমন ভাবে পড়বেন যাতে পুরা টপিকসটা আপনার ধারণায় চলে আসে। এখন দেখেন হোয়াট ইউ ডু, আমি জানি না এটা কোন টপিক্সের পড়বে। ডু এট দিস মোমেন্ট, ভাই কিছু করার নাই, এটারে পায়ে ফেলছি তাই না। এটাও কিন্তু তার জাতের চিহ্ন আছে না, মানুষের একটা কথা বলে জাতের চিহ্ন রয়ে যায় ভাই। জাতের চিহ্ন আর খাইস্তো দেখলে কিন্তু মানুষের পাল্টায় না, বুঝছেন না ভাই, রাগ করি নাই, ঠিক আছে। এই যে দেখেন জাতের চিহ্ন, এই লালনের একটা গান আছে না, জাতের চিহ্ন রয় বা কিসে কি যেন একটা কথা আছে, এট দিস মোমেন্ট। এট দিস মোমেন্টের দিকে যদি আপনি কথা কন তাইলে ভাই কোন এটা কি হবে, আমার কাছে মনে হচ্ছে এটা কন্টিনিউয়াস এর জাত, তাই না। এরা কিন্তু কন্টিনিউয়াস এর জাত, খুবই খাচ্চর মার্কা। এরা এমন কিছু ওয়ার্ড, এই ওয়ার্ড গুলা এরকম এরকম জায়গায় আপনার চোখের সামনে আসবে, মানে মেজাজটাই পুরো গরম হয়ে যাবে। কন্টিনিউয়াস সেকশন কি, ভার্ব প্লাস আইএনজি। কিন্তু এইখানে আপনার দেখাই বুঝতে হবে যে ভাই আমি এখানে থাকলে আমার একটু ধরে নিও। এট দিস মোমেন্ট যদি আমি কোথাও থাকি তাহলে আমার ধরে নিও। লুক ফরওয়ার্ড টু যদি কোথাও থাকে আমাকে ধরে নিও। ইন অর্ডার টু যদি কোথাও থাকে ধরে নিও। মানে এর হলো বেতাল, মানে কোনো তালের মধ্যেই নাই, বুঝতে পেরেছেন। আচ্ছা, রেহান বলেছে বুঝতে পারছি স্যার, আপনাকে ভয় পাই, আজকের ক্লাসে বুঝলাম মানুষটা মন্দ নন, ক্লাসে থাকবেন ইনশাল্লাহ। আচ্ছা, নূপুর আপু আপনার ক্লাস কেমন লেগেছে বলবেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ বলেছেন। ভাই এইখানে জাত দেখে বোঝা যাচ্ছে কি এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে, তাই না। কারণ এই জাতের কথা হচ্ছে এট দিস মোমেন্ট যদি কোথাও থাকে, বুঝছেন, এট দিস মোমেন্ট যদি কোথাও থাকে আপনার ধরে নিতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এখানে আছে, মানে কন্টিনিউয়াস টেন্স আছে, এত কোনো কথা নাই। তবে দেখেন তো এখানে কন্টিনিউয়াস কোনটা, হোয়াট ইউ। এখন হোয়াট ইউ এখানে আছে ঠিক আছে, বাট এইটা তো হতে পারে না। হোয়াট ইউ ডুইং, হোয়াট ইউ ডুইং এটা কি হয় ভাই, আপনার কি কোনো বিবেক নাই। হোয়াট ইউ ডুইং এখানে কিছুই বসাবেন না, ডুইং বসাই দিবেন। হোয়াট ইউ ডুইং এট দিস মোমেন্ট এটা কি হয়, মানে এটা কোন কেলে বলছেন আপনি, এটা হয় না, ডুইং হয় না। হ্যাভ ডান এখানে প্রেজেন্ট পারফেক্ট কোথা থেকে পাইছেন, কারণ এট দিস মোমেন্ট ওটা তো হলো খাসলত ছাড়া একটা মানুষ, সে বলতেছে কি ভাই আমি কন্টিনিউয়াস, তাহলে হোয়াট আর ইউ ডুইং, দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার। মানে এখানে আমিও একটু বেতাল হয়ে গেছি। বেতালটা কি জানেন, এই বি কথাটা এখানে আসবে, এটা সি লিখে ফেলাইছে, বাট এটা মেজর মিস্টেক না, এই আর কি। হ্যাঁ ওকে, যারা এখানে আছেন তাদের সাথে অনেক মজা করতেছি, ক্লাস নিচ্ছে, আমার খুবই ভালো লাগছে। প্রিয় শিক্ষার্থী আপনারা হচ্ছে ঠিক এইভাবেই ক্লাসে থাকবেন। কাজে আসা দারুণ, থ্যাংক ইউ ভেরি মাচ, ঠিক আছে। ওকে দেখেন তাহলে হোয়াট আর ইউ ডুইং দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার। কারণ হচ্ছে আপনি যেইভাবেই যান না কেন, সেন্টেন্স তো বলছেন কিন্তু সেন্টেন্সের তো কোনো যোগ্যতা নাই। চাকরির পরীক্ষা তো আপনি নিচ্ছেন প্রিপারেশন, কিন্তু পড়াশোনার মধ্যে কোনো আপনার ভাব নাই, কোনো তাল নাই, পুরাই বেতাল, কোনো খাসলতের মধ্যেই পড়ে না। এই জন্য আপনার কি করতে হবে, একটু মনোযোগ দিয়ে পড়তে হবে ভাই। একটা টপিক্স মানে একটা কোয়েশ্চেন, এই মেথডে পড়াশোনা করবেন, তাহলে মানে এটা কারেক্ট আনসার। এখন দেখেন এখানে আরেকটা কথা, যে বাক্যে যদি অলরেডি, জাস্ট, ইয়েট, নেভার, এই হলো আরেক চারিত্রিক মানুষ, এইগুলো হচ্ছে আরেক চারিত্রিক মানুষ। মানে এদের অবস্থাটা দেখেন কত বিভৎস চেহারা এদের, মানে এই বিভৎস চেহারার দিকে তাকাইলে মেজাজটা কিনা গরম হয়। অলরেডি থাকবে, জাস্ট থাকবে, ইয়েট থাকবে, কেন ভাই দুনিয়াতে আর কোনো অর্থ ছিল না, আর কোনো ওয়ার্ড ছিল না। নেভার থাকবে, এভার থাকবে, রিসেন্টলি থাকবে, কিছুই করার নাই। এগুলো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বোঝাবে। কারণ হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে হচ্ছে এইমাত্র কোনো একটা কাজ শেষ হয়েছে, সেই কাজের ফলাফল বর্তমান, অর্থাৎ আপনি পাচ্ছেন, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অর্থগুলা এইগুলোর সাথে মিলে, এই ওয়ার্ড মিনিং গুলো দ্বারা প্রেজেন্ট পারফেক্টের অর্থগুলা মিলে, ঠিক আছে। ক্লাস করতে মজা লাগিতেছে, হ্যাঁ লাগবো না কে লাগে বইন, ক্লাস তো ইনফরমেটিভ করাচ্ছি, লাগবো না কে। আর ইংলিশ তো হচ্ছে মেয়ে রয়্যাল সাবজেক্ট, মানে পড়াইতে ভালো লাগে শুধু, বুঝছেন। কিসের ম্যাথ কিসের কি, ইংলিশ খুব ভালো লাগে পড়াইতে, এটা মজার জিনিস। কারণ বাঙালিরা 200 বছর ইংলিশ শিখাইছে তাও পারে নাই, এখনো শিখাচ্ছে তাও পারতেছে না, বিভিন্নভাবে শিখাচ্ছে, কারণ আমরা এটাতে মজা পাই। কথা হচ্ছে ভাই আমি শিখবো না, আপনি শিখাইতে থাকেন, ভালো লাগতেছে, ঠিক আছে।
আচ্ছা, সাবজেক্ট, তারপর হচ্ছে হ্যাভ হ্যাজ, থাকলে হ্যাভ হ্যাজ হ্যাড, এই তিনটা জিনিস যদি পৃথিবীর কোথাও দেখতে পান, এদের চেহারা আবার ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো। কারণ হচ্ছে ভার্বের 3 নাম্বার ফরম্যাট নিয়ে ওরা লাফালাফি করবে, অর্থাৎ গো ওয়েন্ট গন, গো নিবে না ওয়েন্টে নিবে না, ওরা গন নিয়ে নিবে। অর্থাৎ ছাগলের 3 নাম্বার বাচ্চা নিয়ে লাফালাফি করবে, অর্থাৎ ওয়েন্ট গন হবে। ঠিক আছে স্টুডেন্টস, ওয়েন্ট গন হবে, ওয়েন্ট গন হবে। তাইলে জিনিসটা হচ্ছে আমরা প্রেজেন্ট পারফেক্টের চেহারা বললাম। এই যে দেখেন, আই হ্যাভ জাস্ট ফিনিশড, এই যে জাস্ট আছে, শি হ্যাজ অলরেডি গন হোম, শি হ্যাজ অলরেডি গন হোম। ঠিক আছে ভাই, ক্লাসের পিডিএফ কি কেউ চাচ্ছেন? একটু লেখেন না, পিডিএফ না লিখলে আমি আপনাকে কেমনে দিব পিডিএফ ভাই? কিছুই করার থাকিবে না। এমত অবস্থায় আপনারা যদি পিডিএফ না লেখেন তাহলে পিডিএফ আপনাকে দেওয়া যাইবে না। এটা হচ্ছে সংবিধানের 1 নম্বর ধারা। আচ্ছা, এবার দেখেন, আচ্ছা ও চেহারার কথা বললাম, এই যে বিভৎস চেহারাগুলো এখানে আছে, এই বিভৎস চেহারাগুলোর দিকে তাকাবেন, একেবারে আগুনে পুড়ে ছারকার হয়ে গেছে। এই চেহারাগুলা আমাদের এই বইগুলোর মধ্যে কিন্তু লেখা আছে, বুঝছেন? এই যে বইগুলা দেখতেছেন, এটা হচ্ছে প্রাইমারি, এটা হচ্ছে নিবন্ধন, তারপর হচ্ছে মানে কোথায় যে বইগুলা রাখে, এই যে দেখেন 10 থেকে 20তম গ্রেড। ঠিক এইভাবে আমাদের বইগুলোর মধ্যে এই বিভৎস চেহারাগুলোর কথা বলা আছে, যে চেহারাগুলা দেখলে আপনার পরীক্ষার হলের থেকে দৌড় দিতে মন চাইবে, অর্থাৎ এট দিস মুমেন্ট, এট দিস মুমেন্ট, এট দিস মুমেন্ট। এই যে এট দিস মুমেন্ট থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ভাই কিছু করার নাই, আপনার এটা মুখস্থ করাই লাগবে। ঠিক আছে, মুখস্থ করাই লাগবে। কারণ হচ্ছে আপনি পরীক্ষা দিতে আসছেন কেন? আপনি অপরাধ করছেন। আপনি চাকরি চাচ্ছেন কেন? আপনি বিশাল ভুল করছেন। এই জন্য আপনার এটা মুখস্থ করা লাগবে। হোয়াট আর ইউ ডুইং এট দিস মোমেন্ট, এই মুহূর্তে তুমি কি করছো? ঠিক আছে, একটু রোমান্টিক করে যদি বলেন, তুমি এই মুহূর্তে কি করছো, হোয়াট আর ইউ ডুইং, তার মানে এট দিস মোমেন্ট আছে, এই জিনিসটা দেখে আপনি বুঝলেন। আর ইজি ট্রিক হচ্ছে অলরেডি, জাস্ট, ইয়েট থাকলে প্রেজেন্ট পারফেক্ট, আর এট দিস মোমেন্ট আর নাও থাকলে, এই যে নাও, নাও যদি কোনো সেন্টেন্সটা থাকে ভাই, এই সেন্টেন্সটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সরি প্রেজেন্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। মানে আমার এই ভুল হয়ে যায়, কোন লেভেলের বেতাল, তাই না? এটা কোন লেভেলের বেতাল হইতে পারে দেখেন, আমার এই ভুল হয়ে যাচ্ছিল। টিউটোরিয়ালে ইনবক্স দিয়েছিলেন নাকি? আচ্ছা, কেউ কোনো জিজ্ঞেস করতেছেন কোনো কিছু? আপনারা পিডিএফ চান? হ্যাঁ পিডিএফ চান, মানে পিডিএফ নিবেন না কেন? পিডিএফ অবশ্যই আপনাদের নিতে হবে, তাই না? আচ্ছা, আর আপনারা হচ্ছে মানে চলমান সার্কুলার গুলা কি দেখতেছেন নাকি? ভাই 23 তারিখ কিন্তু সমাজসেবা, আমি একটু আপনাদেরকে বলি, আপনারা তো আবার ভুলে যান। 23 জুন খবরদার, সমাজসেবা অধিদপ্তরে কিন্তু সার্কুলার, লাস্ট ডেট চলে যাবে। ঠিক আছে, লাস্ট ডেট চলে যাবে 23শে জুন। সমাজসেবার কোর্স আমাদের চলমান রয়েছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এই মুহূর্তে আমরা হচ্ছে 5টা কোর্স আছে আমাদের, প্রাইমারি, নিবন্ধন, 10-20, বেসিক টু অ্যাডভান্স, স্পোকেন ইংলিশ, সবকিছু মিলিয়া আপনারা আজকের লাইভ ক্লাস যারা দেখতেছেন তারা কিন্তু মাত্র 1700 টাকায় ভর্তি হতে পারবেন। 5-in-1 কোর্স মাত্র 1700 টাকায় ভর্তি হতে পারবেন। অবশ্যই এই লাইভ ক্লাসটা যারা দেখতেছেন, ঠিক আছে, আরো চমৎকার করে আপনাদেরকে পেইড বেচে পড়ানো হবে। ঠিক আছে, কারণ হচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে আমরা হচ্ছে যতগুলা চাকরির সার্কুলার চলতেছে সবগুলাকে কম্বাইন করে ভাই আমরা এইটা করছি। সবগুলাকে কম্বাইন করে আমরা যেটা করছি, প্রাইমারি, নিবন্ধন, 10-20, অল জব ইংলিশ এবং স্পোকেন ইংলিশ, সবগুলাকে একসাথে করে আমরা যেটা করেছি, একটা কোর্স ডিজাইন করেছি, যে এই কোর্সটা হচ্ছে আপনাকে এই 5টা জিনিস ফ্রি দিবে। এই 5টা জিনিসের মধ্যে আপনি চাকরি পরীক্ষার জন্য আপনার বাংলা, ইংলিশ, ম্যাথ, জিকে, আইসিটি, বিজ্ঞান বাই যাহা লাগে তাহা পাবেন। শুধুমাত্র আপনার টেবিলে বই খাতা নিয়ে বসতে হবে আর পড়িতে হইবে, আর বাকি দায়িত্ব টিউটোরিয়াল নিবে। আর এখানে আসলে 8050 না, এটাও না, সব কিছু কাটা, সেটা হচ্ছে আপনি 1700 টাকায় আজকের লাইভটা দেখলে ভর্তি হতে পারবেন। 1700 টাকা দিলেই হবে। ঠিক আছে, অবশ্যই একটু মেনশন করবেন যে আমি স্যারের লাইভ ক্লাসটা দেখেছিলাম, অবশ্যই হচ্ছে আপনাকে ডিসকাউন্ট দেওয়া হবে।